দাদু ভীষণ যুক্তিবাদী মানুষ। আমার দাদুর ঘরটা ছিল একটা ছোটখাটো লাইব্রেরি। দাদু ছিল স্কুল শিক্ষক এবং স্কুল কমপ্লিট করে দাদু টিউশনি করে ফিরছিল জংশন থেকে দমদম ক্যান্টনমেন্টে যাওয়ার রাস্তাটা 7টা, 7:30, 6:30 পরে। আমার যতদূর মনে পড়ছে রাত্রিবেলা এ পাশে অন্ধকার, লাইনের ওপাশেও অন্ধকার। ওপাশটা ছিল পুরো রেলওয়ের জমি আর এ পাশে কিছু জনপদ। তো দাদু যেতে যেতে হঠাৎ করে দেখলো যে ওই পাশে লাইনের উপর বসে আছে একটা লোক, টর্চ নিত। দাদু একটা এখনো মনে আছে বড় এভারেডি টর্চ ছিল, আমাদের তখন এভারেডি টর্চ গুলো থাকতো। টর্চটা এসে পড়লো চোখের উপর, ওই পাশের লাইনে সেই লোকটা আবার বসে আছে। এবার লাইনের মাঝখানে 11-12 বছর আগের একটা ঘটনা, তখন ফিল্মে শুট করছে আমাদের, তখন ডিজিটাল আসেনি। ওইখানে অভিনেতা নর্মালি শুট করতে চায় না, বা আমার ডিরেক্টরও শর্ট ডিভিশন করে না। তখন অরুণ আমাকে একটুখানি আলাদা করে নিয়ে গিয়ে বললো যে দাদা এইখানটাতে শুট করছো। ওইখানে আসার পর আমি নিজে ক্যামেরা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, মনিটর আমার ডিরেক্টর দেখতে বললো কাট কাট বলে চিৎকার করে উঠলো। ওখানে দেখলাম যে উনি এবং ওনার মেয়ে হুমড়ি খেয়ে নিচে পড়েছে। দুজনেই শয্যাপ্রাপ্ত শুয়ে আছে এবং গায়ে জ্বর, ধুম জ্বর, ডাক্তার বলছে। আমাদের শুটিং 1 সপ্তাহ বন্ধ ছিল। ওদের দুজনকে মনে হচ্ছে যেন কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলেছে। নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল গুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল আল্টিমেট পডকাস্ট। ক্যামেরা মিথ্যে কথা বলে না, আপনারা সকলে জানেন। আর আমি একজন গবেষক, আমি খুব ভালো মতো জানি ক্যামেরা কখনো মিথ্যে কথা বলে না। সে অশরীরই হোক বা এনার্জি হোক বা যে কোনো মুহূর্তই হোক, খুব চট করে ধরে ফেলে। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি প্রখ্যাত একজন সিনেমাটোগ্রাফার। শুধু কলকাতাকে সমৃদ্ধ করেনি, মুম্বাইকেও সমৃদ্ধ করেছে। আমার খুব কাছের বন্ধু অরিন্দম ভট্টাচার্য। আমি আলাপ করে দিচ্ছি। অরিন্দম, কেমন আছো ভাই? তুই? ভালো আছি উজ্জ্বল, কেমন আছো? এই চলছে। বহুদিন ধরে তোমার সঙ্গে কথা চলছে, হ্যাঁ, একটা পডকাস্ট হবে। তো একসাথে আড্ডা মারবো। পডকাস্ট না, আড্ডা মারবো। যাক, ভালো লাগছে তুই পডকাস্টে এসছো। তোমার কেমন লাগছে? দারুণ লাগছে। খুব একটা সহজ একটা পরিবেশ। তোমার টিমটা ভীষণ ভালো। খুব একটা সহজ একটা ঘরোয়া পরিবেশ, ভালো লাগছে। আড্ডা, আমার কাছে পডকাস্ট না, আড্ডা মারা। আচ্ছা, শেষ এতদিন ধরে তুমি তোমার এই ক্যামেরার পিছনে সেন্ট্রোগ্রাফি নিয়ে কাজ করছো, অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতাটা আমি প্রথম ছোটবেলা থেকে শুরু করেছি পেন্টিং দিয়ে। তো পেন্টিং শিখতাম। আমার দাদু একজন পেন্টার ছিল। দাদু বিজয় গোপাল মুখার্জি স্কুলের শিক্ষক ছিল, প্রধান শিক্ষক ছিল দমদম বৈদ্যনাথ, যে স্কুলের আমি স্টুডেন্ট ছিলাম। তো ওই পেন্টিং থেকে শুরু হয়, সেখান থেকে একটা ভিজুয়াল ন্যারেটিভের মধ্যে চলে আসি। তারপর স্টিল ফটোগ্রাফি, তারপর সিনেমাটোগ্রাফি। মানে আমার কাছে ওই চিত্রকলা এবং ওই ভিজুয়াল ন্যারেটিভটা আসল, মানে সেটা ফটোগ্রাফি হোক সিনেমাটোগ্রাফি। এসআর একটা স্টুডেন্ট, রাইট? হ্যাঁ, এসে কিভাবে যাওয়া ওখানে? আমার না কোনো প্ল্যান ছিল না। প্রথমে আমি পেন্টিং শিখতাম ছোটবেলাতে। এবার পেন্টিং আমার দাদুই নিয়ে যায়। আমার দাদু একজন পেন্টার, দাদুর কাছে দাদু একজন শিক্ষকও। এবার সেখানে পেন্টিং শিখতে শিখতে আমার বড় পিসি মশাইয়ের একটা টিএলআর ক্যামেরা ছিল, টুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরা। এবার সেই ক্যামেরাটা দিয়ে ছবি তুলতো, আমি দেখতাম। এবার সেই ক্যামেরাটার দিকে আমার পিসা খুব ভালো একজন ফটোগ্রাফার ছিল। তো বড় পিসার কাছে যাই, বড় পিসাকে আমাকে দেখাতে থাকে। তো ওগুলো তখন লার্জ ফরম্যাটে শুট হলো টিএলআর ক্যামেরা। তো সেইগুলো দেখতাম, আমি নিজেও ছবি তুলতে শুরু করলাম। বড় পিসা নিজে আমার হাতে ক্যামেরাটা দিয়ে দিল। তো তারপরে ক্যামেরা নিয়ে ছবি তোলা শুরু হলো। করার পর তারপর মাধ্যমিকে মোটামুটি একটা ভালো রেজাল্ট করার পর আমার মাকে বলেছিলাম যে আমি পড়াশোনায় খুব সে একেবারে ভালো স্টুডেন্ট ছিলাম না, মোটামুটি পাস করে দিতাম। তো কি হতো, আমি পড়াশোনার বাইরের বইগুলো বেশি পড়তাম, পড়াশোনার বই। তো তখন কি করতাম, মাকে বলেছিলাম যে আমি মাধ্যমিকে পাস করে যাবো, আমাকে একটা প্রাইজ দিতে হবে। তো মাধ্যমিকে পাস করলাম, মা আমাকে একটা স্টিল ক্যামেরা কিনে দিল, ডিএসএলআর ক্যামেরা, তখন এসএলআর ক্যামেরা 35 সিঙ্গেল লেন্স রিফ্লেক্স। তো সেই ক্যামেরা দিয়ে তখন বড় পিসার সাথে আমি ছবি তুলতে বেরিয়ে যেতাম। ওই করেই ব্যাস ফটোগ্রাফির মধ্যে চলে এলাম। দেখো, আমরা যারা মধ্যবিত্ত বাঙালি, প্রত্যেকের বাবা মা তো চায় যে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার। আমার বাবা মাও যেরকম আমাকে চেয়েছেন, কোন রকম বাধা পড়েনি? এইটা না আমি লাকি। মানে আমার মা আমাকে এমন ভাবে হেল্প করেছে প্রথম থেকে। আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমার বাবা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, গানাসল ফ্যাক্টরি। তো সেটা ছিল আমার বাবার অফিস। তো আমার দাদু শিক্ষক, আমার এইদিকে মামা শিক্ষক। তো ওখান থেকে না কোনো বাধা আসেনি, বরং আমার হেল্প করেছে। দাদু আমাকে ফিল্ম ফেডারেশনের মেম্বার করে দিয়েছে, ফিল্ম সোসাইটির মেম্বার। সেখান থেকে সিনেমা দেখা। কখনো বলেনি যে না ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও। লাকি, আমি লাকি।
Actually, খুব বাধা পড়ে তো আমাদের মতো এরকম মধ্যবিত্ত ফ্যামিলির, তখন বাধা পড়ে যায় যে কিছু একটা করতে হবে। তো ছবি তুলবে আর ছেলে ক্যামেরার পিছনে থাকবে, এটি ভাবার বাইরে যে তুমি সত্যিকারে যে আমাদের এইভাবে সমৃদ্ধ করেছো, তোমার বাধা পড়েনি। আমার মার জন্য, আমার মা মাকে মারাত্মক ভাবে হেল্প করেছে ব্যাপারে, আমার বাড়ির লোকেরা ভীষণ ভাবে সামনে এসে দাঁড়িয়ে এগুলো নিয়ে কখনো বলেনি যে ইঞ্জিনিয়ারিং হতে হবে, ডাক্তার হতে হবে। অন্তরের বাইরে আর যেতে নাই দিব, তোমার বানানো, তোমার ক্যামেরার পিছনে থাকা দুটো শ্রেষ্ঠ ভালো ছবি যেটি আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তার সেটা সম্বন্ধে যদি আমার দর্শককে কিছু বলো। তোমার ভালো লাগার পেছনে মূল কারণটা হলো ডিরেক্টর, অন্তরের বাইরে ডিরেক্টর সোমনাথ সেন। Right. ওটা অন্তরের বাইরে আমার সবসময় মাথায় হবে, কারণ আমি এসআরএফটি থেকে পাস আউট হওয়ার পর প্রথম 9টা ছবি আমি সেলুলয়েডে শুট করেছি, ইদার 35, সুপার 35 বা সুপার 16। তারপরে ডিজিটাল এলো এরকম রেড ক্যামেরাটা অনেক পরে। অন্তরের বাইরে এটা হলো আমার লাস্ট সেলুলয়েডে শুট করা ছবি। আর আমার ডিরেক্টর সোমনাথ সেন, যার ছবি এটা, সে নিজে গান লেখে, নিজে স্ক্রিপ্ট লেখে, নিজে ইয়ে করে, তো নিজে একজন খুব ভালো লিরিসিস্ট। তো সোমনাথ দা আমার খুব ভালো বন্ধু, মানে আমি নর্মালি কাজ করি যারা খুব ভালো বন্ধু তাদের সাথে, অচেনা কারোর সাথে কাজ খুব কম করি। তাই তোমার আমি ভাগ্যবান হবো যদি করতে পারি। থ্যাংক ইউ। তো তারপরে অন্তরের বাইরেটা আমার লাস্ট ছবি যেটা সেলুলয়েডে শুট করলাম, তারপর তো ডিজিটাল চলে এলো পরপর একটার পর একটা 2004-এর পর থেকে। তারপরে আমি যেটা শুট করেছি তুমি বলে যেতে নাই দেবো, ডিরেক্টর হলো প্রবীর রায়। মানে প্রবীর রায় নিজে একজন উত্তম কুমারের খুব কাছের মানুষ এবং নিজে একজন প্রডিউসার, নিজে একজন অভিনেতা হিসেবে শুরু করেন ইন্ডাস্ট্রিতে, তারপরে দূরদর্শনে কাজ করেন, প্রডিউসার, নিজে একজন ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার। প্রবীর দা হলো মানে একাধারে অনেক কিছু, মানে মাল্টি ট্যালেন্টেড লোক বলে আমার মুখ থেকে খুব কম বলা হয়ে যাবে। আমি প্রবীরদার সম্বন্ধে বলার মতন জায়গা থেকে, প্রবীরদার অনেক জুনিয়র আমি, মানে আমার জন্মের আগে থেকে প্রবীরদা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। প্রবীরদার এই ছবিটা করি কারণ এই ছবিটা উত্তম কুমারের উপর প্রবীরদার একটা রেসপেক্ট, একটা অবিচুয়ারি টুয়ার্ডস স্টার, টুয়ার্ডস আর্টিস্ট উত্তম কুমার, উনি নিজে কিরকম সেইটা। তো এটা করার পর উত্তম কুমার সম্বন্ধে পড়াশোনা করা, ওনার বাড়ির লোকদের সাথে, প্রবীরদার জন্যই হয়েছে আমার ডিরেক্টর। উনি আমাকে নিয়ে গিয়ে বাড়ির লোকেদের সাথে, উত্তম কুমারের লোকজনের সাথে পরিচয় করানো, তার হিস্ট্রি জানা। ছোটবেলা থেকে আমরা সবাই উত্তম কুমারের ছবি থেকে বড় হয়েছি, কিন্তু উত্তম কুমারের ব্যাকগ্রাউন্ডটা জানা, ওনার হিস্ট্রিটা জানা, বা উত্তম কুমারের সাথে কিভাবে কাজ হয়েছে, ওনার কি অভিজ্ঞতা, ওনার কি স্ট্রাগল, এইগুলোর উপর ছবিটা করতে করতে এইগুলোর সাথে মিশে যায়। এবং ছবিটা তুমি উজ্জ্বলদা দেখবে, ওটাতে বিভিন্ন 3টে যুগকে ধরার জন্য 3 রকমের কালার ব্যবহার করা হয়েছে। তো এইটা আমরা বসে একসাথে ঠিক করেছিলাম ডিরেক্টর সাথে। আইডিয়াটা ছিল ডিরেক্টর আমাকে বলেছিল একটা আলাদাভাবে কিছু করতে হবে, তো বললো যে এটা 3টে যুগকে আলাদাভাবে সিমালটেনিয়াসলি দেখানো হচ্ছে। তো তখন আমি বললাম যে প্রবীর এইভাবে যদি করি, যদি একটু সিপিয়া করি, বা যদি একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই একটা পোর্শন, বা একটা পোর্শন যেটা আমরা দেখাচ্ছি বর্তমানে, সেভাবে যদি করা যায়। তো আমরা একসাথে বসে আলোচনা করে এই স্টাইলটা অ্যাডপ্ট করেছি। তখন আমি দেখলাম আমার ডিরেক্টর যখন বললো যে এটাই যায়, তখন লেটস গো ফর ইট। এটা 3টে ভিজুয়াল ন্যারেটিভে। তো মানে থ্যাঙ্কস টু আমার ডিরেক্টর প্রবীরদা। অসাধারণ একটি ছবি, মানে আমাদের প্রত্যেকের ভালো লেগেছে। একদম পরের প্রশ্ন আসি। রিসেন্ট ছবি ঝুমুর, হ্যাঁ, যেটা রাজ রিলিজ করেছে, হ্যাঁ, সেটি সম্বন্ধে যদি একটু কিছু বলো আমার দর্শককে। ঝুমুর একটা খুব ইন্টারেস্টিং ছবি, মানে একটা আদিবাসী মেয়ে, একটা প্রত্যন্ত এলাকার মেয়ে, মানে একটা প্রান্তিক পরিবার বা প্রান্তিক গোষ্ঠী থেকে উঠে আসা মেয়ে, তার নিজের স্ট্রাগল করে সে শহরে আসে, শহরে এসে একটা সম্পর্কে জড়িয়ে গিয়েও আলটিমেটলি সে নিজের ওই অধিবাসী, নিজের প্রান্তিক গোষ্ঠীতে ফিরে যায় এবং নিজের জায়গাতে ফিরে যায়, তার নিজের গোষ্ঠীর লোকেদের উপরই আলটিমেটলি দেয়। সম্পর্ক থেকেও তার কাছে বড় হয়ে ওঠে তার নিজের গোষ্ঠীর লোকজন। তো ঝুমুর একটা টিপিক্যাল লাভ স্টোরি না, এটা একটা টিপিক্যাল স্ট্রাগল স্টোরি না। এটা একজন মহিলা যে প্রান্তিক গোষ্ঠী থেকে উঠে এসেছে, একটা নিজের এরিয়া থেকে, নিজের জায়গা থেকে, নিজের অধিবাসী বৃন্দদের সাথে কিভাবে সে তাদের মানুষকে নিয়ে বাঁচছে এবং শহরের জীবনযাপন করে, শহরে পড়াশোনা করেও সে ফিরে যাচ্ছে সেই প্রান্তিক গোষ্ঠীর কাছে জীবনের শেষে, সমস্ত কিছুকে উপেক্ষা করে। তো এইটা একটা মানে স্ট্রাগল ছাড়াও ঝুমুর, এটা একটা বলা যায় যে মানে ইটস ব্যাক টু ইউর ওন রুট একটা স্টোরি, মানে পুরো ছবিটা দেখলে বোঝা যায়। আপকামিং কি কাজ পাচ্ছি তোমার কাছ থেকে? আপকামিং একটা খুব ইন্টারেস্টিং ছবি আসছে, আমার ডিরেক্টর দেবারতী ভৌমিক, দেবারতী দির ছবি। আর অবশ্যই ক্রিয়েটিভ জায়গা ছিল হিমাংশু কাটিয়ার, প্রডিউসার এবং ক্রিয়েটিভ জায়গার সাথে ইনভলভ ছিলেন উনি। এদের ছবি নজরবন্দি, এইটা একটা প্রথম ছবি যেটা অল ওমেন্স থ্রিলার। আচ্ছা, মানে
ছবিতে কখনো ফোকাস বা আউট অফ ফোকাসে কোনো মহিলা ছাড়া কোনো পুরুষকে দেখা যাবে না। তাদের কণ্ঠস্বর আছে, থানার অফিসারের সাথে কথা বলছে বা অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু আমরা ভিজুয়ালি ফোকাসে, আউট অফ ফোকাসে বা ব্যাকড্রপে দূরেও কখনো কোনো মেল ফিগারকে দেখতে পাচ্ছি না পুরো ছবিটাতে। কিন্তু ছবিটা দেখলে মনে হবে না, এমন ভাবে স্টোরি, এমন ভাবে দেবারতিদি গল্পটা গেঁথেছে, ভিজুয়াল ন্যারেটিভ করেছে, যে সেখানে কখনো দেখলে বোঝা যাবে না যে আলটিমেটলি ছবিটা দেখার পর মনে হয় যে আরে সত্যি তো আমরা তো ফ্রেমের মধ্যে কোনো পুরুষ ফিগার দেখলাম না গত 2 ঘন্টা ধরে যেটা দেখলাম। তো এইভাবে এটা একটা অ্যান অল ওমেন্স থ্রিলার, ফার্স্ট টাইম অল ওমেন্স থ্রিলার, এমন একটা ছবি যাতে গল্পে পুরুষ আছে কিন্তু ভিজুয়ালি কোনো পুরুষকে বা কোনো মেল ফিগারকে আমরা দেখতে পাচ্ছি না। তার মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা এবং সব থেকে বড় কথা স্বনামধন্য কিছু অভিনেত্রীরা ওখানে তোমার সবাই ব্যাক ক্যামেরা কথা হচ্ছিল তাদের ব্যাপারে, সত্যিকারের মানে ওটা একটা আমার মনে হয় সেই লেভেলের কিছু হবে। ছবিটা খুব ইন্টারেস্টিং, আমি নিজে কাজ করে স্ক্রিপ্ট বললে তার সেই আমি শুনিনি এত, মানে এতটা এরকম ভাবে গল্প তো আমি রিসেন্টলি কোনো ঠিক, মানে আমিও নতুন, এটাও আমার কাছেও এটা ফার্স্ট টাইম আমি নতুন কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি এই টিমের সাথে কাজ করে। আর একদম যারা এই নতুন, যারা এই ক্যামেরার পিছনে কাজ শিখছে বা কাজ করছে, নতুন যারা, আমরা তো প্রত্যেকে একদিন নতুন ছিলাম, আস্তে আস্তে আমাদের পরিপক্কতা বেড়েছে, আমি এখনো শিখছি, সবাই আমি আর তুমি সেটাই বলি, কাজের কোনো শেষ নেই, আমরা শিখছি। ঠিক ঠিক। নতুনদের জন্য তোমার কি মেসেজ, কিভাবে কাজ করবে, কি কি ভাবে কাজ পাবে, প্রথম কথা কাজ পাবে কি করে, তোমার প্রশ্ন কাজ পাবো কি করে? যেটা তুমি বললে উজ্জ্বল, মানে তুমি তুমি নিজে একজন ডাক্তার, আমি যেটা বললাম তোমাকে আজকে 8টার শুরুতেই যে আমি মুম্বাই প্রবাসী, কিন্তু মুম্বাইতে তুমি ভীষণভাবে পপুলার, সবাই তোমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। তোমার চ্যানেলে কিন্তু মুম্বাইতে প্রচুর বাঙালি আছে, তুমি জানো, এবং তারা রীতিমতো রেগুলার ভাবে তোমার চ্যানেল দেখে এবং তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, তারা রেগুলার ভাবে খোঁজ খবর নেয়। তা আমি নিজে বহু জনকে করেছি, তুমি যেমন এরকম পুরো একটা ভারত বিখ্যাত তোমার একটা নাম, তোমার এরকম একটা অদ্ভুত, তুমি রেগুলার পডকাস্টার না, যেটা সত্যি সেটাই বলছি। আমি তো মানে জেনেছি, তোমার সাথে আজকে দেখা হলো কিন্তু পরিচয় অনেকদিন ধরে, কিন্তু আমি জানতে পারলাম যে তুমি 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 যা আজকে নিজে বলে তুমিও নিজে শিখছো, মানে আমিও শিখছি, আমরা সবাই স্টুডেন্ট শিখছি, আমরা শিখছি এখনো। এক্স্যাক্টলি, কিন্তু নতুন যারা এখানে আসতে চায়, এইখানে আমি বলবো যে এটা মাধ্যমটাকে পুরোপুরি ভালোভাবে শিখে নাও, চট করে একটা চ্যানেল করে, মানে এটা তো ওই 30 সেকেন্ডস এর রিলস না, তো এটাতে একটা ফুল টাইম দেয়া, বেশ কিছু ছবি দেখা, সিনেমার সাথে জড়িয়ে থাকা, এবং এখান থেকে না চটজলদি কোনো অর্থ রোজগারের এটা না করাই ভালো। আর আমি বলবো যে পুরো একাডেমিক কোয়ালিফিকেশনটা তোমরা তৈরি করো। আমি আমার স্টুডেন্টদেরকে বলি, আমি এখন যে কটা একাডেমিতে বা যে কটা ইনস্টিটিউশনে, একটাতে আছো, হ্যাঁ মুম্বাইতেও একটা ইনস্টিটিউশনে যুক্ত আছি অ্যাজ এ টিচার, ফ্যাকাল্টি, সিনেমাটোগ্রাফি ফ্যাকাল্টি। তো সেইখানে আমি দেরাদুনেও একটা সিনেমাটোগ্রাফি ফ্যাকাল্টির সাথে যুক্ত আছি, একটা ইউনিভার্সিটি। তো সেইখানে আমি যেটা বলতে চাই যে আমি আমার স্টুডেন্টদেরকেও একই কথা বলি যে এইখানে আসতে গেলে না নিজে একাডেমিক কোয়ালিফিকেশনটা ফুল করো, কমপ্লিট করে তারপরে এখানে আসো। আর এখানে পুরোপুরি নিজের শরীরটাকে পুরো ফেলে দিও না, একটা কিছু বাই প্রোডাক্ট রাখো, মানে একটা কোনো একটা সাইড রোজগার, এবং সেটা একটা স্ট্রং রোজগার রাখো, রেখে তারপরে এখানে ছলাং লাগাও। মানে অবশ্যই এটাকে তুমি ফুল টাইম ক্যারিয়ার হিসেবে নেবে, কিন্তু এখন এটা আজ 5 বছর পর, 6 বছর পর সিনেমাটা যেরকম ভাবে আমরা সেভাবে থাকবে না, অনেক ভাবে বদলাবে। মেইন যেটা অন্ধকার ঘর, সাদা পর্দায় গিয়ে ছবি দেখা, ম্যাজিক, ওটা থাকবে, কিন্তু আমার যেটা মনে হয় উজ্জ্বলদা যে অ্যাকুইজিশন বদলাচ্ছে, সিনেমা লজিস্টিক্স বদলাচ্ছে, তো সিনেমা ক্যারিয়ারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাও, কিন্তু পুরোপুরি এটার উপর বিশ্বাস করে থেকো না, একটা কিছু ব্যাকআপ রাখো। তো সেই জন্যই ভীষণভাবে প্রয়োজন একাডেমিক কোয়ালিফিকেশনটা কমপ্লিট করা। আমিও কিন্তু আমাকে যারা ফলো করে, আমার রিসার্চ নিয়ে যারা ফলো করে, আমি তাদের সবাইকে বলি, ইভেন আমার পিছনে যারা আছে আমার ভাইরা, তাদেরও বলি যে তোমাকে প্রথমে প্রফেশনালি প্রচন্ড স্ট্রং হতে হবে। তুমি যে বললে না একটা ব্যাকগ্রাউন্ডে কিছু রাখতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে, তো প্রথমে তোমাকে এক্স্যাক্টলি তোমাকে তো প্রথমে কাজ দেখাতে হবে, তারপর তো তোমার কাছে লোক আসবে যে ভাই তুমি আমার হয়ে কাজ করো। এক্স্যাক্টলি, তো এটাই আমাদের ফিল্ডেও তাই। প্রথমে তুমি যদি ভেবে নাও টাকা এসে যাবে, দেখো আমি তোমাকে বলি যে তুমি বললে না যে মুম্বাই ফেমাস, আমি জানি না, হয়তো তুমি হয়তো বলছো, আমি হয়তো শুনেছি, মুম্বাইতে আমার প্রচুর ফলোয়ার্স আছে উজ্জ্বল দা, সবাই তোমার সাথে যোগাযোগ করতে ভালো লাগলো, সত্যি শুনে ভালো, তোমার মুখে শুনে আমার আরো ভালো লাগলো যে তোমার মতো একজন প্রখ্যাত মানুষ যে কথা বলছে, আমার সত্যি ভালো লাগলো। আমি বারবার এই কথাই বলি যে আমাদের ফিল্ডও তাই, আমাদের ফিল্ডও তুমি আসো, তুমি এসে আগে নিজের জায়গাটা বানাও, প্রথমে ভেবে নাও পয়সা আসবে, পয়সা কখনো এই ফিল্ডে ভাবার কথা তুমি ভেবেও না, ঠিক 8, 7, 10 বছর ভেবো না,
পয়সা তোমার কাছে আসবে, ঠিক ঠিক। তোমায় কাজে পৌঁছাতে হবে, জায়গায় পৌঁছাতে হবে। আমরা সেই জন্যই পড়াশোনাটাকে কমপ্লিট করা দরকার, একটা ভালো একাডেমিক জায়গায় থাকাটা দরকার। পড়াশোনা তো খুব দরকার ভাই, ঠিক ঠিক। যে কোনো তুমি নিশ্চয়ই তোমার স্টুডেন্টদেরকেও তাই বলো। একদম। আমার স্টুডেন্ট বলবো না, আমার যারা ফলোয়ার, যারা আমাকে জানে, তোমার কাছে যেমন আসছে যে হ্যাঁ। দাদা আমাকে একটু হেল্প করে দাও, তাহলে আগে পড়াশোনাটা কমপ্লিট করো। বলে কি করে প্যারানর্মাল রিসার্চার হবে, আমাকে প্রশ্ন করে, তা আগে পড়াশোনা কমপ্লিট করো। আগে তোমাকে পড়াশোনা কমপ্লিট করো, লোকে তোমাকে জিজ্ঞাসা করবে কি করেন আপনি। এক্স্যাক্টলি। তোমাকে এটা আমার আশ্চর্য লাগে, তুমি যেমন তোমার দেশের বাইরে তোমার নাম আছে প্রচুর, তোমার অনেক ফলোয়ার্স আছে, যখন যারা বাইরের দেশের থেকে বলে তুমি ভারতীয় শিক্ষা ব্যবস্থা জানো, ভারতীয় অর্থনৈতিক অবস্থা জানো, কিন্তু যারা বাইরে থেকে যারা নতুন এখানে আসছে, যারা ফলো করতে চায় তোমাকে বা এই পেশাকে নিতে চায়, তখন তাদেরকে তুমি কিভাবে বলো? সবসময় বলবো দেখো, এই প্যারাসাইকোলজির কোনো রকম আলাদা করে কোর্স হয় না। আমেরিকার একটা সংস্থা ছাড়া কোনো সংস্থা, ভারতবর্ষে কোনো সংস্থা এখনো পর্যন্ত প্যারাসাইকোলজি নিয়ে পড়াচ্ছে না। কারণ এটিকে পড়াতে গেলে অনেক রকম বাধা থাকে, বাধা চলছে। আচ্ছা। আমি বলবো যারা নতুন নিউ কামার এই ফিল্ডে আসবে, প্রথম কথা তাকে তো একজন ভালো সিনিয়র কাউকে বেছে নিতে হবে। এটা গৌরব তিওয়ারি হোক, গৌরব তিওয়ারি তো এই মুহূর্তে নেই, বা ওয়াকার রাজ হোক, বা আরো যারা যারা বড় বড় আছে, অ্যালেন টিলার হোক, তার কথা তোমাকে বলছে, রব ডেমারিস্ট হোক। ঠিক ঠিক। বা তুমি যদি চাও উজ্জ্বল গুপ্তের কাছে আসো, তোমরা যারা নতুনরা, যারা যদি চায় উজ্জ্বল গুপ্তের কাছে আসে, তাতেও কোনো প্রবলেম নেই। প্রথম কথা সিনিয়রকে ধরতে হবে। বাদ বাকি যেটা কথা অরিন্দম, তুমি যে আমার ক্যামেরার পিছনে দাঁড়িয়েই কাজটা শিখেছো, তোমাকে ওই হন্টেড ভূত বাড়িতে বসেই তোমাকে কাজ শিখতে হবে ভাই। ঠিক। তোমাকে নাহলে তুমি কখনো শিখতে পারবে না। তুমি যদি মনে করো যে একটা বাড়ি গিয়ে তুমি সব শিখে গেছো, একটা ক্লেম হন্টেড বাড়িতে গিয়ে তুমি সবকিছু করে ফেলেছো, তাহলে কোনোদিন হবে না। রাতের পর রাত তোমায় কাটাতে হবে, রাতের পর রাত, রাতের পর রাত। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে একদিনে হয়ে যায়, তাহলে এতটা সস্তা? একটা ভালো পিকচার তুমি ভালো জানবে, আমি এমনি তোমার কাছে এটা বলাও, একটা ভালো পিকচার ক্লিক করতে কতটা সময় লাগে বলো তুমি? বেশি, অনেক বেশি। আমরা তো জেনে গেছি হেনরি কার্টিয়ার বেস্টের কথা, ডিসাইসিভ মোমেন্টস, মানে যিনি একটা ক্যামেরা নিয়ে বসে থাকতো একটা পার্টিকুলার কোনো স্ট্রিটের চক্করে মোড়ে ঘন্টার পর ঘন্টা, একদিন দুদিন তিনদিন। আমাদের ক্ষেত্রেও তাই। বারবার বললো প্রথম কথা ভালো করে পড়াশোনা করো, প্রথম কথা নিজের এডুকেশনাল বেসটাকে কমপ্লিট করো। ঠিক ঠিক ঠিক। ওটা কমপ্লিট করার পর তুমি একটা স্ট্রাগল, তুমি জায়গাটা, তোমার পয়সা লাগবে ভাই, তোমাকে এই পেশায় আসতে গেলে পয়সা লাগবে, ফিনান্সিয়ালি তুমি সাপোর্টেড হও, সেই ব্যবস্থা করো। দেন তারপর তো সিনিয়ররা আছে, আমরা আছি, অবশ্যই হেল্প করবো, কিন্তু পাকামো না। এই ফিল্ডে পাকামো মানে তুমি এমন একটা এনার্জির সঙ্গে কথা বলতে যাচ্ছ যে তোমাকে দেখতে পাচ্ছ, তোমাকে ফিল করতে পারছো, তুমি শুধু ফিল করতে পারছো, তাকে দেখতে পাচ্ছ না। যারা ভারতবর্ষে এই সমস্ত, আমারও প্রচুর স্টুডেন্ট আছে, আমি যে সমস্ত চলচ্চিত্র সংস্থার সাথে যুক্ত, যে সমস্ত ইনস্টিটিউশন একাডেমির সাথে যুক্ত, তাদের মধ্যে আমি নিজে দেখেছি উজ্জ্বলদা, যে অনেকে আছে খুব উৎসাহ প্যারানর্মাল রিসার্চ নিয়ে, তাদের ব্যক্তিগত তারা যদি তোমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে কিভাবে করবে? তুমি আছো, তুমি কথা বলিয়ে দেবে, তারা আসুক। অবশ্যই আমার যতটুকু নলেজ 10-11 বছর, আমি অবশ্যই হেল্প করবো, আমি অবশ্যই হেল্প করবো। আমার কাছে কোনোদিন এরকম হয় না। এবার আমার পিছনে যিনি আছেন আবির বাবু, আবির আমার খুব ছোট ভাই, ওকে আমি খুব সারাদিন চলে গালাগাল খিস্তি চলে। আমি খুব ভালো সিনেমাটোগ্রাফি করে, খুব ভালো ক্যামেরা। হ্যাঁ, খুব ভালো ছিল, খুব ভালো, মানে এত অভিনয় আমি পেয়েছি না আমার বাচ্চাগুলোকে। আমি বারবার বলি সবাই যারাই আসে গেছে, অমিতাভদা এসছে, অমিতাভ বলছে তুমি তো আমার বাচ্চাগুলোকে তুমি দেখো। তোমাকে আমি তাই বললাম যে আমার বাচ্চাগুলোকে তুমি দেখো। শিওর শিওর শিওর। এরা কাজ করছে, কাজ করছে, একটা টিম ওয়ার্ক দরকার, প্রত্যেকটা জিনিসের একটা টিম ওয়ার্ক দরকার। ঠিক ঠিক, টিম ওয়ার্কটা ভীষণ দরকার। টিম ওয়ার্ক না হলে কোনো জিনিস শেখায় না। ঠিক ঠিক। এইভাবে চলছে। এবারে আসি আমার সাবজেক্টে, রাইট? আমি প্রথমে জানি তুমি নন বিলিভার। ডক্টর উজ্জ্বল গুপ্তর কাছে কেন আসলে অ্যাজ এ প্যারানর্মাল রিসার্চার? তার কাছে কেন আসলে? আমি নন বিলিভার, মানে ভূত ভগবানে বিশ্বাস নেই, ছোটবেলা থেকে বিশ্বাস করিনি, কিন্তু আমি মারাত্মক ভূতের গল্পের ফ্যান ছোটবেলা থেকে। এডগার অ্যালান পো থেকে শুরু করে লীলা মজুমদার, সব ধরনের স্পুকি ভূতের গল্প, ভূতের আমেজ যেগুলো থাকে। আর আমি বহু লোকের কাছে, আমার নিজের লোক, নিজের জানা লোক, নিজের পরিচিত লোক, ফিল্ডে কাজ করতে গিয়ে, ছোটবেলা থেকে শুরু করে তারপর ফিল্ডে কাজ করতে গিয়ে যাদের সাথে পরিচয় করেছি, তাদের মধ্যে এরকম আমার মতো রকম নন বিলিভার পেয়েছি, কিন্তু তারা অদ্ভুত কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এটা নিশ্চয়ই তোমার ক্ষেত্রে এটা হয়েছে, তুমি প্রফেশনাল এটাকে আসার আগে উজ্জ্বলদা। অনেক এরকম এমন অনেক অভিজ্ঞতা রয়েছে, যেগুলো কি বলবো, তুমি তার বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা পাবে না। সেটাকে যখন বিজ্ঞানের নজরে আমি দেখতে গিয়েছি, সেটাতেও আমি দেখতে গিয়ে অনেক রকম ভাবে বিজ্ঞানের মাপ প্যাচ দিয়ে দেখেছি যে কি ছিল। তোমার একটা দাদুর গল্প আমি শুনছিলাম, হ্যাঁ, তুমি যদি এটা একটু আমাদের। দাদুর গল্পের ব্যাপারটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো, বলার থেকে বড় কথা তোমাকে জিজ্ঞাসা করবো, একটা ব্যাখ্যা চাইবো, একটা তোমার নিজের এক্সপ্লেনেশন কি সবসময় এই ব্যাপারটা নিয়ে, তুমি যেরকম গবেষণা করছো বহু বছর ধরে, ভারতবর্ষের অন্যতম। আমাকে একটা কথা বলো উজ্জ্বলদা, আমার দাদু
কমিউনিজমে বিশ্বাসী। আচ্ছা। দাদু নিজের স্কুল শিক্ষক এবং প্রধান শিক্ষক ছিল আমার স্কুলে, যেখানে দমদম বৌদ্ধ ইনস্টিটিউশন, যেখান থেকে আমি পড়াশোনা করি। সেইখানে আমার দাদু যখন একেবারে বিশ্বাস করতো না, কিন্তু দাদু এই উৎসব, পুজোকে ঘিরে উৎসব, এগুলোতে খুব করতো। দাদু নিজে হাতে আমার দিদার সাথে বসে কালী ঠাকুরের আসন সাজাতো, পুজোর আসন সাজাতো দুর্গা পুজোর সময়। আর দাদুর নিজে যেহেতু পেন্টার ছিল, খুব সুন্দরভাবে আলপনা আঁকতো এবং সেই ছাপটা নিয়ে গিয়ে, যেটা কাগজ থেকে খুলে নিয়ে গিয়ে ওইভাবে এক্স্যাক্টলি দিদা কি করতো, ওই পেপারটা রাখতো, সেখান থেকে ওই পায়ের ছাপটা রাখতো, ফুল আঁকা, পদ্ম আঁকা। দাদু খুব ভালো পেন্টার ছিল, কিন্তু একেবারে ওটাকে সামনে আনতে দেয়নি। নিজে শিক্ষক, নিজে এখানে। তো আমি নিজে দাদু যেখানে বিশ্বাস করে না একেবারে, এবং দাদুর কাছে প্রথম আমি বলতে দ্বিধা নেই, প্রথম আমি মানে কার্ল মার্কসের মার্কস এঙ্গেলস এলেন্সের ওখান থেকে প্রথমে দাস ক্যাপিটাল একটা বাংলা সংস্করণ, আমি জানি না এখনো প্রকাশনার নামটা মনে নেই, দাস ক্যাপিটাল একটা বাংলা সংস্করণ আমি দাদুর লাইব্রেরি, আমার দাদুর ঘরটা ছিল একটা ছোটখাটো লাইব্রেরি, তো ওখান থেকে আমি দাস ক্যাপিটালের একটা বাংলা সংস্করণ পড়ে নিই মাধ্যমিকের আগে। তো দাদু এরকম, দাদু ভীষণ যুক্তিবাদী মানুষ, কিন্তু দাদু বাড়িতে যে সমস্ত পুজো আচ্ছা হতো সেগুলোতে থাকতো, অংশগ্রহণ করতো, একটা উৎসব এগুলোতে করতো। আমিও নন বিলিভার উজ্জ্বলদা, কিন্তু আমি মুম্বাইতে থাকি, কিন্তু আমি পুজোর সময়, দুর্গাপুজোর 5 দিন আমি যেখানে যাই হোক, সবকিছু ক্যান্সেল করে কলকাতায় আসবোই। এই উৎসবে থাকা, দুর্গাপুজো বলো, ক্রিসমাস বলো, এই উৎসবগুলোতে থাকা, যে কোনো ধর্মের হোক, আমার দারুণ লাগে, আমার নিজে খুব আমি এনজয় করি। তো দাদুর ক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। দাদু ছিল স্কুল শিক্ষক এবং স্কুল কমপ্লিট করে দাদু টিউশনি করে ফিরছিল দমদম ক্যান্টনমেন্ট থেকে, দমদম জংশন থেকে দমদম ক্যান্টনমেন্টে যাওয়ার রাস্তা। তখন পাশে প্রচুর একটা জনপদের মতন ছিল, ওখানে কিছু মানুষজন বসবাস করতো। তো ওখান থেকে দাদু পড়াশুনো করিয়ে ক্লাস নিয়ে আসছে, স্কুল কমপ্লিট করলো। দাদু তখন কুমার আশুতোষের টিচার। তখন ক্লাস কমপ্লিট হতে হতে 3:30-4টের পরে ক্লাস বন্ধ হয়ে যেত। তখন করে দুজন ছাত্রকে পড়াশুনো করিয়ে, তখন ঠিক টিপিক্যালি টিউশনি বলতো না, পড়াশুনো করিয়ে ওখান থেকে দাদু ফিরে ওখানে একটা জায়গায় দমদম স্টেশন থেকে দমদম ক্যান্টনমেন্টে আসার ডান দিক বরাবর সোজা একটা কাটা খালের মতন আছে, যাকে আমরা বলি পরে বাগজোলা খাল, ওইটার ঠিক আগের রাস্তাটা। তো ওই জায়গাটা দিয়ে দাদু রোজই ফিরতো করে। মাঝখানে ওই যে বললাম না, একটা জনপদ, কিছু মানুষজন বসবাস করতো লাইনের পাশে, সেখানটা ছোট বাজারও বসতো। সেখান থেকে দাদু কিছু তো সবসময় কিছু না কিছু জিনিসপত্র কিনে নিয়ে ব্যাগে করে আসছে। তো দাদু সেদিনকে এখানে গিয়ে ওখান থেকে যাচ্ছে, গিয়ে এবার সেই ব্যাগে করে ওগুলোকে নিয়ে ফিরছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, দাদু ছাতাটা করেছে। এবার তখন ছিল বেশিরভাগই যেটা হয় যে আপলাইনে ভিড়গুলো কমতে থাকে, কারণ অফিস টাইমের পরে 7টা, 7:30, 6:30 পরে, আমার যতদূর মনে পড়ছে। তো ওই সময় গিয়ে দাদু ফিরছে ওখান থেকে, তখন আপলাইনের ভিড় কম, শিয়ালদা থেকে ট্রেনগুলো সব যাচ্ছে আপের দিকে। তো ট্রেন তখন খুব কম চলছে। এবার দাদুর তো ট্রেনে যাতায়াত করে, দাদু জানতো যে কি টাইমটা। দাদু কি করতো, 7:45-এর মধ্যে দমদম ক্যান্টনমেন্টে এসে গলিতে ঢুকে যেত, কারণ তখন আপের দিকে প্রচুর ট্রেন যাবে, আর এদিকে তোমার ডাউনের দিকেও শিয়ালদার দিকে যাওয়ার ট্রেনগুলো যাবে। তো দাদু কি করতে তাড়াতাড়ি 7:45 বেজে যাবে, তার আগে পৌঁছাবে। এবার তখন 7টা যেটা হয়, ট্রেন লেট হয়েছে, হঠাৎ দাদু দেখছে হেঁটে হেঁটে রাত্রিবেলা, এই পাশেও অন্ধকার, লাইনের ওপাশেও অন্ধকার। ওপাশটা ছিল পুরো রেলওয়ের জমি, আর এপাশে কিছু জনপদ, কিছু জনগোষ্ঠী, কিছু মানুষের ওখানে থাকতো অস্থায়ী ঘর করে। তো জাদু যেতে যেতে হঠাৎ করে দেখলো যে ওই পাশে লাইনের উপর বসে আছে একটা লোক, উপর মানে কি মধ্যিখানে। দাদু হাত দিয়ে ইশারা করে তাকে বললো যে ও পাশে সরে যেতে বললো। 7:45-এর মধ্যে দাদুকে রেলওয়ে স্টেশনে পৌঁছতে হবে। দাদু তাড়াতাড়ি পায়ে হাঁটা দিল, দাদুর গেল, গিয়ে তারপর হঠাৎ করে দেখছে যে লাইনের পাশ থেকে যাচ্ছে, মাঝখানে কর্ড লাইন, দুপাশে মেইন লাইন। এবার কর্ড লাইনটাকে ছেড়ে গিয়ে দাদুর পাশে যে লাইনটা আছে, দেখে সেই লোকটাই সামনের দিকে চলে এসছে, মানে অলমোস্ট চোখে দেখতেই পাচ্ছে যে হয়তো 650 মিটারের মতন একটা এরিয়াতে ওখানে। দাদু আবার ওকেও হাত দিয়ে এখানে করলো, বলে যে ওই একই লোক। দাদু নিজে হয়তো বলেছিল পাগল, দাদা দিক থেকে সরে যান করে, দাদু আবার হাঁটা লাগালো, হাঁটতে 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 দিয়ে করলো। আবার কিছু যাওয়ার পর দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটাকে তখন দেখা যাচ্ছে চোখে। দাদু পাশে দেখছিল যে পাশে নালা দিয়ে যদি ওই পাশে মেইন রাস্তাটায় উঠে যাওয়া যায়, কিন্তু ঝোপঝাড় হয়ে গেছে, অন্ধকারও। টর্চ নিত দাদু, একটা এখনো মনে আছে বড় এভারেডি টর্চ ছিল, আমাদের তখন এভারেডি টর্চ গুলো থাকতো, তো ওগুলো নিয়ে এরকম
চট করতে হঠাৎ লাইনের ওপাশে টর্চটা গেল, টর্চের ফোকাসটা পড়লো, টর্চটার লাইটটা শুরু করতে অন্ধকার আমাদের টর্চের বিমের মধ্যে টর্চটা এসে পড়লো। এটা আমার দাদুর কাছে শোনা কথা যে ওই চোখের উপর ওই পাশের লাইনে সেই লোকটা আবার বসে আছে, এবার লাইনের মাঝখানে যে কর্ড লাইনটা ওইখানটাতে। এবার দাদু খান থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে বলেছিল, আপনাকে কি লোকজন ডাকবো? আপনি কি মশাই মাথা খারাপ গন্ডগোল হয়েছে? এই বলে দাদু এখান থেকে হেঁটে চলে গেল। তখন দাদু হেঁটে দেখলো যে ওখানে রেল আসছে, ওই সময় ট্রেনটা চলে গেল। দাদু দাঁড়ালো, স্টেশনে উঠলো, দমদম স্টেশনে উঠলো, দুটো ট্রেন চলে গেল আপের দিকে। এবার দাদু এদিক ওদিক তাকালো, দুটো লাইন ফাঁকা, সম্পূর্ণ ফাঁকা। এবার দাদু হঠাৎ করে, দাদুর কাছে শোনা কথা, দাদু এটা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহ, সেই সময় নভেম্বর থেকে ঠান্ডা পড়ে যেত এবং ঠান্ডাটা থাকতো, এখন যেটা এত থাকা, সরস্বতী পুজো উঠতো, তোমারও মনে আছে উজ্জ্বল। তো তখন দাদু ওখানে করলে বলে তো ঘামছে ভীষণ ভাবে। আশেপাশে কয়েকজন লোকজন চিনতে পারলো, মাস্টারমশাই আপনি কেন? ওই সময় একজন যে ওখানে পাশেই জনবসতিতে থাকে, ওই পাশের সুভাষনগরের দিকে জনবসতিতে, দমদম ক্যান্টনমেন্টের ওপারটা। সে বলছে কি হবে, আপনি এত ঘাটছেন, একটু বসে যান। দাদু বলেছে বসবো না, তার কাছে লোকানোর জন্যই হয়তো দাদু বলেছিল যে চলো আমরা একসাথে একটু চা খাই। স্টেশনে চায়ের দোকানে গেল, ওরা একসাথে চা খেতে বসলো। বসার পর তখন এখানে বললো যে কি ব্যাপার, এরকম দেখলাম, এরকম লাইনে আসতে মাস্টারমশাই কাকে রেখেছেন? মাথা নাড়া কাউকে? আরে হ্যাঁ, ওখান থেকে একবার সে পাশে একবার তুই পাগল, তো এরকম পাগল লোকজনকে একটু রেলের আরপিএফ দেরকে বলো যাতে সতর্ক থাকে, এরকম মেরে ভাগিয়ে দেয়, যেন বসতে না যায় খোলা লাইনে। আজকে যদি একটা ট্রেনে কাটা পড়ে তো পুরো বুঝতে পারছো, একটার পর একটা ট্রেন বন্ধ হয়ে যায়। ওই ভদ্রলোক যাকে বললো সে একজন নিজের রেলওয়ে কর্মী ছিল, প্রাক্তন অবসরপ্রাপ্ত আরপিএফ। তো সবকিছু শোনার পর বললো যে মাস্টারমশাই আপনার সাথে কালকে কথা হবে, আপনি স্কুলে আসছেন তো? যে হ্যাঁ। পরে দাদুর কাছে শুনেছিলাম, পরে উনি স্কুলে গিয়ে দাদুর সাথে কথাবার্তা বলে বলেছিলেন যে ওইখানে দুদিন আগে একজন মানুষ সে ওখানে কাটা পড়ে সেখানে এখানে গেছে এবং সেটা দেখেছে। তখন দাদু অদ্ভুত ভাবে তাকে সেই কথাগুলো বলতে দিকে গেল। দাদু দেখলো যে মারা গেছে, ওরকম ব্যাপারটা সত্যি না, একটা কিছু আনকানি দাদু দেখে নিয়েছে। দাদু সম্ভব ব্যাপারটাকে ওনার সামনে অতটা ভাবে রিভিল করলো না ভদ্রলোকের কাছে, কিন্তু আমাদের কাছে আমি তো অনেক পরে নিয়েছি, আমার মা বাবা অনেকটা জেনে গেছে। আমার কাছে কথা হলো উজ্জ্বল দা একজন ব্যক্তিবাদী মানুষ, একজন শিক্ষক এবং কিছুটা আংশিক হলেও কমিউনিজমে বিশ্বাসী মানুষ। সে এরকম একজন বিজ্ঞান মনস্ক মানুষ হয়ে সে ব্যাপারটা আমাদের কাছে স্বীকার করেছিল মানে হয়তো আমার মনে হয় আমার দাদুর মনের মধ্যে কোনো না কোনো ভাবে ব্যাপারটা একটা বিশ্বাস তৈরি হয়েছিল বা একটা বিশ্বাসের ছায়া পেয়েছিল। এটা তুমি কি ব্যাখ্যা করবে? প্যারাসাইকোলজিতে এর ব্যাখ্যা দারুণ ভাবে তোমাকে আমি দিই। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, যারা প্যারাসাইকোলজিস্ট, যারা প্যারানর্মাল রিসার্চ করি, বিশ্বাস করি স্পিরিট তার সঙ্গে যার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে তাই ইন্টেনশন খুব ভালো মতো বোঝে। সে ওই রাস্তার মধ্যে, ওই সময়ের মধ্যে তোমার দাদুর ইন্টেনশনের সাথে ওই এনার্জির ইন্টেনশনটা খুব ভালো মিল খেয়েছিল। আচ্ছা, তোমাকে একটু ভালো মতো উদাহরণ, ধরো আমরা এখানে একটা আড্ডা করতে ইচ্ছি, তো পডকাস্ট চলছে, ধরো এখানে কোনো এনার্জি এখন রয়েছে, প্রেজেন্ট রয়েছে, কিন্তু উনি বোঝাতে চাইছেন না যে আমি এখানে উপস্থিত। আমাদের ইন্টেনশনের সাথে বা তোমার ইন্টেনশনের সাথে বা আমাদের পিছনে যারা ইন্টেনশনের সাথে তার ইন্টেনশনের মিল খাচ্ছে না বলে সে বোঝাতে পারছে না। ওই সময়টুকুর মধ্যে সেই এনার্জির সঙ্গে তোমার দাদুর ইন্টেনশনে মারাত্মকভাবে মিল খেয়েছিল। সেই ইন্টেনশনে মিল খাওয়ার পর অ্যাকচুয়ালি কি বলতো, এদের ব্রেনের হার্ডওয়্যারে না তাদের সেই স্মৃতিগুলো থেকে যায়। প্রত্যেক স্পিরিট আমি আমার রিসার্চে বলি বেশিরভাগ ক্ষেত্রে হোমিসাইড, সুইসাইড এইসব ক্ষেত্রে না এই স্পিরিটের এনার্জি বা এই লাস্ট স্মৃতিগুলো ব্রেনের হার্ডওয়্যারে থেকে যায়। সেই স্পিরিটের দুর্ঘটনা, প্রাথমিক ঘটনা, হয়তো সেই প্রাথমিক ঘটনাটার ইন্টেনশন তোমার দাদুর ইন্টেনশনের কোনো জায়গায় ম্যাচ খেয়েছিল। ওই সামান্য পথটুকু উনি চেষ্টা করেছিল তোমার দাদুর সঙ্গে কমিউনিকেট করার। এটা একদমই অসত্য নয়। প্যারাসাইকোলজি যেটা ঘটে, আজ রিসার্চার হয়ে যদি তুমি জিজ্ঞাসা করো উজ্জ্বল বাস্তবতা রয়েছে কিনা, 100% বাস্তবতা রয়েছে, 100% বাস্তবতা রয়েছে। ইন্টেনশন না মিললে হলে সেদিন তোমার দাদুর সঙ্গে, কেন তুমি বারবার বলছো উনি একজন কমিউনিস্ট মানুষ, উনি একজন উচ্চশিক্ষিত মানুষ, উনি বিজ্ঞান, আমরাও বিজ্ঞান নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের কাছে স্বীকার করলো কেন? কোনো না কোনো ক্ষেত্রে উনিও ভাবতে পেরেছে ব্যাপারটা যেটা হয়েছে বিজ্ঞানের বাইরে কিছু, যেগুলো হয়তো দাদুর পড়াশোনার মধ্যে আর নেই, তার জানার মধ্যে নেই বা এরকম একটা কিছু। সেটাই হয়েছে। অ্যাকচুয়ালি তোমাকে বলি তো, ইন্টেনশনের সঙ্গে স্পিরিটের ইন্টেনশনের সাথে তোমার দাদুর ইন্টেনশন খুব ভালোভাবে মিল খেয়েছে। প্যারাসাইকোলজিতে এটা সম্ভব।
কিভাবে আমি চাই যে কখনো আমি ভূতকে দেখতে চাই ভীষণভাবে উজ্জ্বল বা এরকম কোনো অভিজ্ঞতা করতে চাই। আমার নিজের কাজ করতে গিয়ে এরকম একটা অভিজ্ঞতার কথা আমি বলছি, কিন্তু আমি আচ্ছা, তুমি ভূতকে দেখতে চাও, সেটা সেটা আগে আমি তোমাকে উত্তর দিই, রাইট? তোমার কাছে ভূত দেখা মানে কিরকম, মানে একটা ব্যাখ্যা চাইছি আমি তোমার, ভূত দেখা মানে কি? আমি কিছু আনক্যানি অভিজ্ঞতা বা কিছু একেবারে অন্য রকমের অভিজ্ঞতা নিতে চাই, যার ফলে আমার যে পরিচিত বিশ্বাসগুলো সেগুলো যেন ঘেটে যায়, একটু অন্যরকম হয়ে যায়। তোমার কাছে কি সাদা কাপড়ওয়ালা ভূত তুমি দেখতে চাও? না, এরকম কিছু ছবির ভূত? না, তাহলে কি কিছু আনক্যানি ঘটনা বা কিছু অন্য রকমের ফিল ঘটনা করতে চাও? কিছু ফিল করতে চাই সেরকম। Right. আমি যেখানে বিভিন্ন শ্মশানে শুট করেছি, বিভিন্ন মুকেশ মিলে শুট করেছি, মুম্বাইয়ের মুকেশ মিলে, দারুণ জায়গা। সেখানে ব্যাপারটা নিয়ে তুমি অলরেডি তোমার একজন অতিথির সাথে এটাকে নিয়ে আলোচনা করেছো, অমিতাভের সাথে। স্বনামধন্য অভিনেতা অমিতাভ দা। তো এটা মানে আমিও মুকেশ মিলের ওখানে আমিও শুটিং এর সময় আমি যখন অ্যাসিস্ট করতাম মুম্বাইতে ডিওপি সিনেমাটোগ্রাফার রাজেন কোঠারিকে, তখন ক্ষেত্রে ওরকম শুটিং করেছি। আমার পরেও আমি নিজেও শুটিং করেছি। এই ব্যাপারগুলোর মধ্যে যাওয়ার আগে আমাদের নিজেদের বাংলা একটা অদ্ভুত জায়গা আছে, সেই ব্যাপারে বলি। হ্যাঁ প্লিজ। বারুইপুরে রাজবাড়ি আছে, একটা পুরনো রাজবাড়ি, ভগ্নদ্রয় রাজবাড়ি, এবং ওখানে প্রচুর অনেক ঘটনা ঘটে, বিভিন্ন আমি শুনে এসেছি। আমি বহুবার শুট করেছি ওই বাড়িতে উজ্জ্বলদা, একাধিকবার। লাস্ট তোমার 15 বছরের চলচ্চিত্র জীবনের অভিজ্ঞতাটা একবার ঘটেছিল 11-12 বছর আগের একটা ঘটনা। তখন ফিল্মে শুট করছি, আমাদের এখন ডিজিটাল আসেনি, সিলভারে শুট করছি R3 ক্যামেরাতে, আমার মনে আছে। ফিল্মে শুট হওয়ার পর তখন কি হতো, আমরা বারবার রিহার্সাল নিতাম। এখনকার মতন চোর একটা দেখছি কিনা ইয়ে হলে সেটাকে ডিলিট করে দেবো বা সেটা এখানে করবো, পরেতে ওটাকে মুছে দেবো, ওই ব্যাপার ছিল না। তখন যেটা হয় ফিল্মে শুট করে, মানে এখনো সেলুলারে শুট হচ্ছে সারা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায়, আমরা এশিয়ানরা একটুখানি বন্ধ করে দিচ্ছি, আমরা একটু বেশি ডিটেল কাজ করছি, যদিও ভারতবর্ষ সেলুলারে শুট শুরু হয়ে গেছে আবার। তো এই ব্যাপারটা করতে গিয়ে তখন কি হতো, ডিরেক্টররা বারবার রিহার্সাল নিয়ে তারপরে শটটা দিত, যাতে ফিল্ম ক্যানটা ইস্ট মাল না হয়, ব্যবহার না হয়। তো ওখানে মনে আছে বারুইপুর রাজবাড়িতে মেইন যে তুমি ঢুকছো, ঢুকে দিয়ে এখানে দুটোর সাথে একটা বিশাল বড় বারান্দা আছে, এল শেপের বারান্দা, সেটা একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি যুক্ত করে। সিনেমাটিক্যালি ভীষণ, মানে বারুইপুর রাজবাড়ির ভেতরে করিডোরে তুমি যেখানে ক্যামেরার ইন্টারেস্টিং কিছু অ্যাঙ্গেল পাওয়া যায়। বিখ্যাত রাজবাড়ি, এবং বারুইপুর রাজবাড়িতে মুম্বাই সাউথে সবাই অনেকে এসে কাজ করতে চায়। তো আমি বহুবার কাজ করেছি ওখানে। আমার কাজ করার কথা একজন স্বনামধন্য অভিনেতা, উনি ছিলেন আমার সেই ছবি হিরো, এবং সাথে ওনার মেয়েও অভিনয় করছিলেন। তো আমরা ওখানে একটা 11 দিনের টানা শিডিউল ছিল। শেষ দিনের শিডিউলে আমি দেখতাম যে ওই এল শেপের বারান্দাটা, একটা ঘাট আছে, পুকুরের ঘাট, ঘাটের ওই পাশে যে বাড়ির অংশটা, ওইখানটাতে একটা ঘর আছে, ঘরের পাশে একটা ছোট্ট উঠোন আছে, ওইখানে অভিনেতা নর্মালি শুট করতে চায় না, বা আমার ডিরেক্টরও শর্ট ডিভিশন করে না। তো আমার ডিরেক্টর ছিল, আমি ডিরেক্টরকে বললাম যে জয়দা, ওখানে একটা শটটা ভাবলে কিরকম হয়? বলছে হ্যাঁ করবি, তো নাইট শট আছে। না হয় না, আমি এরকম জয়দারকে নিমরাজি, কিন্তু আমরা শুটিং এ গেলাম, লাইটিং করে ওখানে করাবে। তখন আমার যারা গ্যাফার ছিল, বাংলার যারা ইলেকট্রিশিয়ান ছিল, তাদের সাথে কাজ করছি। আমার এক গ্যাফার ছিল অরুণদার সাথে আমি অনেকদিন ধরে কাজ করেছি। অরুণদা এখন মারা গেছেন। তো অরুণদা খুব ভালো টেকনিশিয়ান, আমি নিজেও অনেক কিছু শিখেছি অরুণদার কাছে। অরুণদা আমাকে বললো, আমি লাইটিং করছি, হঠাৎ অরুণদা সবার সাথে কি একটা ব্যাপারে কথাবার্তা বলছে। আমি কি হয়েছে, কি কোনো গন্ডগোল হচ্ছে? তখন অরুণদা আমাকে একটুখানি আলাদা করে নিয়ে গিয়ে বললো যে দাদা, এইখানটাতে শুট করছো, বারুইপুর রাজবাড়িতে আমরা অনেকদিন ধরে শুট করছি, বছর ধরে শুট হচ্ছে, কিন্তু ওই দিকটাতে না শুট হওয়ার একটু গন্ডগোল হয়, মানে এমনিতেই রাত্রি 6টার পর কি 5:30টার পর না একটু গন্ডগোলের দিকে চলে যায়। তো এটাকে কি একটু না, আমার তো শটের জন্য লাগবে, আমার ডিরেক্টরের সাথে কথা হয়ে গেছে, ওই করিডোর এখান থেকে হেঁটে আসে, এখানটা লাইট করো। গেলাম, গিয়ে লাইট করলাম। তারপর অভিনেতা যিনি উনি আসলেন, উনি এসে এই জায়গাটাকে লিট আপ করেছে দেখে উনি একটুখানি আপত্তি, একটা নিমরাজি গণরাজির একটা ব্যাপার হলো। ওনার পূর্বে অভিজ্ঞতা ছিল? ওনার অভিজ্ঞতা ছিল, এবং উনি একজন, আমি বলবো একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অভিনেতা, আমি নাম বলছি না, স্বনামধন্য অভিনেতা। উনি এখন নেই আমাদের মাঝে। উনি এবং ওনার মেয়ে দুজনে অভিনয় করছেন। তো আরো অন্যান্য বিখ্যাত ব্যক্তিরাও ছিল, তারাও স্বনামধন্য। তারাও যখন শুনলো যে ওখানে তারা সবাই একটুখানি আপত্তির ব্যাপার করছিল, কিন্তু অলরেডি 3 ঘন্টা ধরে লাইটিং করে বিশাল বড় জোন লাইট করে ফেলেছি, একটা খুব ছোট্ট শট। তো ওই আর্টিস্ট একটা গন্ডগোল ছিল, এই করলো, আমাকে শুধু বললো যে, ডিরেক্টরকে বললো যে আমি ঠিক আছে, লং শটটা তোমার হয়ে যাবে, পরে ক্লোজটা চিট করে অন্য জায়গায় নিয়ে যাবো, আমরা এখানে শুটিং করতে চাই না। চলো ঠিক আছে। একবার রিহার্সাল হলো, 2বার রিহার্সাল হলো। এবার ফাইনাল রিহার্সালের সময়
ওই বাড়ির ওই দিকটা, যে দিকটা অন্ধকারাচ্ছন্ন দিক, ওখান থেকে হেঁটে আসবে। আমার ক্যামেরা ক্রেনের উপরে হেঁটে আসলো, ডিরেক্টর অ্যাকশন বললো, ওরা হেঁটে আসলো, হেঁটে এসে চৌকাটের পর একটা ছোট্ট অল্প সিঁড়ি, ওখান থেকে অলরেডি 2-3 বার রিহার্সাল হয়ে গেছে। এবার ওখান থেকে করে এসে যেটা হয় যে ওই সামনে সিঁড়িতে আসলো, শর্ট চলছে, ক্যামেরা ধরছে। ওইখানে আসার পর আমি নিজে ক্যামেরা ভিউ পয়েন্টে দেখতে পেলাম, মনিটর আমার ডিরেক্টর দেখতে বললো, কাট কাট বলে চিৎকার করে উঠলো। ওখানে দেখলাম যে উনি এবং ওনার মেয়ে হুমড়ি খেয়ে নিচে পড়েছে। কাট বললো, লাইট অফ করে দেওয়া হলো, সেট লাইট জ্বালিয়ে দেওয়া হলো, ওনারা সবাই চলে এলো। ওখান থেকে অভিনেতাকে নিয়ে গিয়ে ভ্যানে রাখা হলো। আমি অদ্ভুত, এখানে আমার নিজেরই খারাপ লাগলো যে সবাই নিষেধ করেছিল, জোনটা ইন্টারেস্টিং বলে, ডিরেক্টর বলেছিল বলে আমি করলাম। এবার ডিরেক্টর এবং আমি একসাথে পুরো দাঁড়িয়ে আছি এখানে, ডাক্তার আসলো, করলো। কাট টু 2 ঘন্টা পর আমাকে ডিরেক্টর নিয়ে গেল মেকআপ ভ্যানে, বললো যে অরিন্দম তুই একটু হয় একবার এসে যা, কি হয়েছে। উপরে উঠে গিয়ে দেখলাম যে ওই অভিনেতা এবং ওনার কন্যা দুজনেই শয্যাপ্রাপ্ত শুয়ে আছে এবং গায়ে জ্বর, ধুম জ্বর, ডাক্তার বলছে। আমাদের শুটিং 1 সপ্তাহ বন্ধ ছিল। পরে আমি শুনেছিলাম আমার গ্যাফার অরুণ শর্মা, অরুণদার কাছে, আমার অ্যাসিস্ট্যান্ট যে আমার কাছে 12 বছর ধরে কাজ করে আসছে, জয় এখন নিজে একজন সিনেমাটোগ্রাফার, জয়ের কাছে শুনেছিলাম এই কথাগুলো যে ওই বাড়ির ওই দিকটা, বারুইপুর রাজবাড়ির ওই দিকটাতে একটা নিয়ে গন্ডগোল আছে, এটা নিয়ে এরকম একটা হয়েছে, কারণ এখানে। পরে আমি শুনেছিলাম উজ্জ্বলদা ওখান থেকে 2-3 বার রিহার্সাল করলো। রিহার্সালটা বারবার করতে হয় আমাদের ফোকাস পুলারের সুবিধার জন্য। তো রিহার্সাল করার পর তখন কোনো অসুবিধা হলো না। ফাইনাল টেকের সময় আমাকে বলেছিল ওদের দুজনকে মনে হচ্ছে যেন কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলেছে, কিন্তু ভেতরে লোকজন কিন্তু লাইট করে নিয়েছে তার 1 ঘন্টা আগে, ফুল লাইট জ্বলছে, ইলেকট্রিক কার। মানে এমন না যে লোকজন শূন্য, জনবসতি শূন্য, পুরো ইলেকট্রিকের কেবল আছে, লোকজন আছে, বাড়ি আছে, কিন্তু ওই ঘরটা ফাঁকা, ঘরটাকে ছেড়ে চলে আসতে হচ্ছে কারণ ওটা ক্যামেরার ফ্রেমে আছে। উজ্জ্বলদা এইটার ব্যাখ্যা কিভাবে হয়? মানে আমি কিন্তু বিশ্বাস করতে চাইনি বা এই করতে হয়নি, এটার ব্যাপারটা যদি তুমি একটুখানি বলো। প্যারাসাইকোলজিতে এরও ভালো একটা ব্যাখ্যা রয়েছে, তোমাকে দিই। আমার মনে হয় যদি তুমি আমাকে বলো উজ্জ্বলদা, তুমি যদি কেসটি তুমি যদি পেতে সেই সময়, তুমি কি বলতে? দেখো, এমন কিছু জায়গা আছে যেখানে এনার্জি পছন্দ করে না, যারা অন্যরা কেউ সেখানে পা দেয়, ওনারা পৌঁছে গিয়ে ব্যাপারটাকে ঠিক করেনি। যদি বারণ কোনো জায়গারই হিস্ট্রি থাকে, কেস হিস্ট্রি থাকে, সে কেস হিস্ট্রি ওপরে যদি মানুষ যেতে চায় তখন ওনারা সব পড়বেই। তবে আমার ক্ষেত্রে আমি কেন বলি, আমার ক্ষেত্রে এরকম ধাক্কা দেওয়া বা নখের আঁচড় আমাকে এখনো পর্যন্ত মারেনি। বহু জায়গায় বলেছি আমাকে একটা নখের আঁচড়ও মারেনি। হয়তো ওনাদের উপস্থিতি এনার্জি পছন্দ করেনি, তার জন্য হয়তো ওটা ফুটিয়েছে। আর এটা স্বাভাবিক ব্যাপার, এটা হতেই পারে। ওনাদের ঊর্ধ্বে যদি তোমরা যাওয়ার চেষ্টা করবে না, আমরা যাওয়ার চেষ্টা করি, আমরা যেমন কি করি, আমরা দেখবে তুমি রণজয় বিষ্ণুর কেসটা ক্ষেত্রে দেখবে আমি চ্যালেঞ্জ করে ফেলেছিলাম, তাই বারবার বলবো এটি কখনো করা উচিত না, নিউ কামারদের কখনো করা উচিত নয়। আমরা জানি তোর কোথা থেকে কখন বেরাতে হবে, বারবার বলছি। ওই বাড়িতে উজ্জ্বলদা আগেও বহুবার হয়েছে এবং যে কারণে ওখানে আমি তারপরেও যখন আমার ওয়েব সিরিজ ফ্র্যাঙ্কেনস্টাইন শুট করতে গেলাম তার বহু বছর পর, অলমোস্ট 9 বছর পর, তখন আমার ডিরেক্টর সাগনিকের সাথে কথাবার্তা হচ্ছে, তখন আমি বলছিলাম যে এরকম এইখানে একটা, তো তখন দেখলাম যে টিমের সবাই এই ব্যাপারটা সম্বন্ধে ওয়াকিবহল, ওই এরিয়াটা সম্বন্ধে। তো তোমার কি মনে হয় যে মানে এই ব্যাপারে এরকম এক জায়গাতে হলে ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করা উচিত? একদম অ্যাভয়েড করাই ভালো, দরকার নেই। দেখো, যদি দেখো একটা কথা আছে না, যা রটে তার তো কিছু বটে, হয়তো সেখানে ওরকম ভাবে রয়েছে, ঘটনা রয়েছে, না করাই ভালো। তবে অবশ্যই আমি যদি কেসটা পেতাম, মানে আমি যদি রাজবাড়িতে যেতে পারতাম, আমি ক্লিয়ার করতে পারতাম, পরিষ্কার করতে পারতাম কি আছে, কি ছিল, কোন এনার্জি রয়েছে, কি বলার চেষ্টা করছে, কেন ওনারা ওই জায়গার ওখানে অন্য কারো উপস্থিতি পছন্দ করছে না, ওকে, সেটা আরো ক্লিয়ার করেই বলতে পারতাম। তো হতেই পারে, এটা না হওয়ার কিছু নেই, হয়তো ওনারা তোমাদের উপস্থিতি পছন্দ করেনি, না করাই ভালো। আমি বলবো যদি ভবিষ্যতে যদি ওখানে তুমি শুট করো, তুমি আমার বন্ধু, এই বারণ করবো যে ওখানে না শুট করাই ভালো, ওই এরিয়াগুলোকে অ্যাভয়েড করা ভালো। কারণ যে কোনো ছবির ক্ষেত্রে না, যে কোনো জায়গার ক্ষেত্রে, যে কোনো সো কল্ড ওয়ান্টেড প্লেসের ক্ষেত্রে একটা কেস হিস্ট্রি থাকে ভাই। যেখানে কেস হিস্ট্রি থাকে সেখানে অবশ্যই সেই জায়গাটা অ্যাভয়েড করাই ভালো।
করো, যেমন তুমি মুকেশ মিলের নাম বলে, তুমি বলে মুকেশ মিলে তুমি হয়তো ফিল করোনি, ওই যে বললাম ইন্টেনশন ম্যাটার করে। মুকেশ বলে ওটা একটা ব্যাপার হয়েছিল, আমি তখন রাজন কোঠারিকে শুটে ওনার আমি অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান হিসেবে কাজ করছি, তখন আমি SRFT তে থার্ড ইয়ারে কলকাতা থেকে মুম্বাই চলে গেছি ছুটির মাঝখানে অ্যাসিস্ট করার জন্য। তো তখন ওখানে দেখছি শুটিং এর পর মোটামুটি 4:30 5টাতে, মুম্বাইতে সন্ধ্যা হয় 7টা 7:30, তো 6টা 6:30টার মধ্যে দেখলাম সবাই পাত্তারি ঘোরাতে শুরু করলো, তাই না? তো তাড়াতাড়ি করলো। পাশে কোলাবা বিচ, সবাই ওখানে মাছ ধরা, আমি দেখলাম যেখানে বাজার হয়েছে সেই বাজারটাও ফাঁকা হয়ে গেল 5:30টার মধ্যে। মুম্বাইতে সন্ধ্যে আসতে আসতে 7টা 7:30 হয়ে যায়। তো কিন্তু দেখলাম যে 6:30 মধ্যেই সবাই ওখান থেকে পালিয়ে গেল, পরপর পালিয়ে গেল। তো তারপরে মানে এটা এটা একটা ব্যাপার যেখানে অ্যাভয়েড করছে, ওরকম একটা ইয়েতে অ্যাভয়েড করছে। ওই যে বললাম কেস হিস্ট্রি ম্যাটার করে। আর তুমি শুধুমাত্র তুমি বলোনি, এটি আমি তবে শুনেছি মহেশ ভাটজি হোয়াটসঅ্যাপও এইটা নিয়ে বলেছে রাজে শুট করার সময়, হ্যাঁ। যে মুকেশ মিল আমার দেখা মোস্ট হন্টেড একটি প্লেসেস। ভেতরে একটি স্টেয়ার আছে, তুমি ওটাই গেছো কিনা, অমিতাভ দাও বলেছে, ওটাই কি একটা ঘোড়া সিঁড়ির মতো আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানেই প্রায় 350 একবারে শ্রমিক পুড়ে মরেছিল। ওই জায়গাটা মারাত্মক হন্টেড, মারাত্মক জীবন্ত ভাবে জ্বলে। ওই জায়গাটা আমি বলবো যে আমার দেখা মুকেশ মিলের ওই জায়গাটা যা এনার্জির প্রেজেন্স, তুমি যাও না, তুমি 7:30 লাগবে, 4টের সময় ওখানে গিয়ে একা বসো, তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি বলছো না ফিল করতে চাই উজ্জ্বলদা, হ্যাঁ, তোমাকে ফিল করে দেখাবে, তোমাকে ফিল করাবে। আর তুমি যদি আমার সঙ্গে যাও, আমার তো ডিভাইস সঙ্গে থাকবে, তুমি আরো পরিষ্কার বুঝতে পারবে। আসলে হয়তো শুটিং এর সময় এরকম কোনো ভৌতিক জায়গা বা অন্য রকমের জায়গাতে গেলে সেই ফিলটা হয় না, কারণ আমাদের মধ্যে কাজটা করে তাড়াতাড়ি তুলবো, সে একটা তাড়াহুড়ো থাকে। শুটিং ছাড়া এমনি যখন যাব তখন হয়তো গেলে তোমার এই ব্যাপারটা, যেটা ওই বললাম ইন্টেনশন ম্যাটার করে, স্পিরিটে ইন্টেনশন ম্যাটার করে। সেই সময় তোমাকে বোঝানোর চেষ্টা করেনি, তাই বুঝতে পারোনি। তুমি অন্য সময় যাও, হয়তো তোমাকে বোঝানোর চেষ্টা করবে। তা সম্পূর্ণ তাদের ইন্টেনশন, তোমার ইন্টেনশনের সঙ্গে তার ইন্টেনশন যতক্ষণ না ম্যাচ খাবে ভাই, ততক্ষণ কিচ্ছু পসিবল না। তুমি একটু আগে তোমাকে বললাম না ভাই, একটা ভালো ছবি তুলতে অনেকক্ষণ সময় লাগে, ঠিক তেমন ঠিক। তাদেরও সঙ্গেও কমিউনিকেট করা, তাদেরকে ধরে তোলা, তাদের ধরা, এটা অনেক 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 দিনের ব্যাপার, অনেক দিনের অভিজ্ঞতা, অনেক পড়াশোনা, অনেক কিছুর পর তবে হয়। ঠিক ঠিক। অতটা সহজ ব্যাপার নয় যে আমি গেলাম একটা কেটোমিটার বা মিটার বা একটা PIR মোশন বা আদার্স যে ডিভাইস নিয়ে বসলাম আর সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, সম্ভব নয়। প্রচন্ড 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 টাফ, প্রচন্ড টাফ, তাদের সঙ্গে কমিউনিকেট করা প্রচন্ড টাফ। মানে ওই যেটা বললাম, তারা চাইবে কিনা সেটা সবচেয়ে বড় ব্যাপার, ঠিক, মানে তোমাকে পছন্দ করবে কিনা সেটা বড় ব্যাপার, তোমার ইন্টেনশনের সঙ্গে ম্যাচ করবে কিনা তার বড় ব্যাপার। যেটা উজ্জ্বলতা হয়েছিল অদ্ভুত ভাবে, আমার ওয়াইফও ভূতে বিশ্বাস করে না। গল্পটা তোমাকে আমি বলছিলাম, রাঁচিতে গিয়েছিল আমার ওয়াইফ, তখন করতো ইভেন্ট অর্গানাইজেশনের মধ্যে ছিল, নিজেদের সংস্থা ছিল, খুব জনপ্রিয় সংস্থা ছিল ওরা। তো ওখানে করতে গিয়ে রাঁচিতে একটা কর্পোরেট ইভেন্টের সময় রাঁচি থেকে একটু দূরে উপকণ্ঠে শহরের আউটস্কার্টস এরিয়াতে একটা হোটেলে যায়, ওখানে প্রচুর হোটেল আছে, হোমস্টে হোটেলে ভর্তি। তো ওখানে গিয়ে হোটেলে গিয়ে সবাই একসাথে মিলে একসাথে গেট টুগেদার হলো, খাওয়া দাওয়া হলো, করা করছে। ওখানে সামনে আছে একটা বাথরুম করিডোর এবং সেখানে বাথরুমের দরজায় যাওয়া। তো ওখানে গিয়ে আমার ওয়াইফ গেল এবং তার একজন ওখানে গিয়ে বাথরুমে গিয়ে কি মনে হলো, আমার ওয়াইফ এইগুলো একেবারে বিশ্বাস করে না। হঠাৎ করে ভেতর থেকে তার একজন অ্যাসিস্ট্যান্ট তাকে ডাকলো, বললো যে একবার একটু আমার সাথে আসবি এখানে, আমি একটুখানি বাথরুমে যাব। তো ওখানে গেল, ভেতরে গেল, গিয়ে দরজাটা ইয়ে করে তারপর যখন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলো, কি একটা মনে হলো, একটা কিছু হয়তো ঘড়ি বা কিছু ফেলে রেখেছিল। তো তখন আবার বাথরুমের ভেতরে গেল, গিয়ে ওখান থেকে যাওয়ার পর সাথে সাথে দেখলো যে দরজাটা খুলতে প্রবলেম হচ্ছে মানে ছোট একটা নট সেটা আটকে গিয়েছিল, কিন্তু সেটা তখন ওই মুহূর্তে হাত দিয়ে যে খুলবে বা ইয়ে করবে, হাতে মোবাইলে পরপর ফোন আসছে, সামহাও কি হয়ে গেল, মোবাইলটাও হাত থেকে পড়ে গেল, জলে ভিজে গেল। মোবাইলটাকে তুললো, মোবাইলটা কি হচ্ছে না, এবং ওখান থেকে ল্যাচটা লাগাতে গিয়ে দেখলো যে হাতে ভীষণ ব্যথা করছে। তারপর আমার যতদূর যা আমার ওয়াইফ আমাকে বলেছে, ওই সময় ভেতর থেকে চিৎকার করেছিল। তো তার যে অ্যাক্সিডেন্ট হলো, সে এসে চট করে তাকে দরজাটা খুলে এখান থেকে বের করলো। তারপর ওরা ওখানে 2-3 দিন ইভেন্টটা ছিল। এই ঘটনাটা এখানে বলার পর, এখান থেকে বলার পর, ওই হোটেলের মালিকই পাশের একটা অন্য বিল্ডিং ওখানে তাদেরকে শিফট করিয়ে, কারণ 3-4 জন মহিলা ওরা একসাথে থাকলো, বলে যে আপনারা এখানে একসাথে থাকবেন না, মহিলা পুরুষ বলে না, যারা যারা টিম ছিল তাদেরকে ওই বিল্ডিং থেকে সরিয়ে দিল। পরে যখন বিভিন্ন সময় ওই একই হোটেলে গিয়ে থেকেছে, ওরা এটা নিয়ে জিজ্ঞাসা করেছে, হোটেলের ওরা না অদ্ভুত ভাবে অ্যাভয়েড করে গেছে, বলতে চায়। এটা তুমি কি ব্যাখ্যা দেবে? এটা মালিক সম্পূর্ণভাবে জানে, কেস হিস্ট্রি রয়েছে ওটা। আমি তোমাকে এই এক রাতের মধ্যে ঘটনাটা শোনার পর উজ্জ্বলতা পুরো সবাইকে শিফট করে দিল, হোটেলের মালিক নিজে। মালিক জানে,
মালিক জানে ওখানে ঘটনা ঘটার মতোই, মালিক ভুল করেছে। অ্যাকচুয়ালি কি বলতো, পার্টি পেলে না এনারা ভুল করে যে আমার টাকাটা দরকার, কিন্তু পার্টিকে যে সুবিধা দেবে, পার্টির যেই প্রবলেম গুলো হতে পারে সেগুলো তারা পাবে না। মালিক তো জানে, পুরো কেস হিস্ট্রি রয়েছে, ওই বাথরুমেই কেস হিস্ট্রি রয়েছে। আমি তোমাকে একটা গল্প বলি, ছোট গল্প। তুমি হোটেল নিয়ে যখন বললে, আমার একটা কেস রয়েছে দুর্গাপুরে, একটি বন্ধ হোটেল। তোমার অভিজ্ঞতা বন্ধ হোটেল, প্রায় 25 বছর ধরে হোটেলটিকে বানানোর চেষ্টা করেছে। 25 বছর ধরে যারা যারা প্রপার্টিটা নেওয়ার চেষ্টা করেছে তারাই মারা গেছে। কেস হিস্ট্রি শোনো। আমার কাছে যখন কেসটি আসতো 2019 দিকে, প্রথমের দিকে, আমার এক দুর্গাপুরের এক সহগবেষক বিশাল, সে পাঠালো, যখন সম্পূর্ণ ছবি তুলে পাঠালো। ওরা একদিন গিয়ে ইএম মিটার নিয়ে ঢুকেছিল, ইলেকট্রোম্যাগনেটিক মিটার নিয়ে ঢুকেছিল। সেখানে খুব হাই রেঞ্জ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দেখাচ্ছিল। এইটা যদি একটুখানি করো, যারা এখানে উৎসব আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডার, এটা কিরকম জিনিস? এটা আমরা যারা রিসার্চে তারা বিশ্বাস করি, স্পিরিটের যেখানে প্রেজেন্স থাকে সেখানে ম্যাগনেটিক ফিল্ড হাই বা লো হতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হচ্ছে একটা রেঞ্জ অফ মোশন, যেটি প্যারাসাইকোলজিস্টরা বিশ্বাস করে যে এই রেঞ্জ অফ মোশনের মধ্যে বা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে কোনো স্পিরিট কানেক্ট করার চেষ্টা করে, প্রেজেন্স তারা ওভাবে বোঝায়। আমি যে মিটার স্পেকট্রামের মধ্যে ওয়ান টাইম, ইএম মিটার হচ্ছে আমাদের একটা বেসিক ডিভাইস, যেটাতে আমরা সেগুলো বেস রিডিং নিই। আচ্ছা, তো তোমরা ক্যামেরা নাও না, আলো নেওয়ার জন্য বেস রিডিং নাও, ঠিকঠাক আছে কিনা, আমাদের সেরকম ওটা বেস রিডিং নিই, যে আমরা দেখি যে সত্যিকারের হটস্পট কোনটা। হটস্পটটা ক্লিয়ার করি, তোমারও বুঝতে সুবিধা হবে। একটু ক্লিয়ার করো। হটস্পট হচ্ছে যেখানে ক্লেম করে যে ধরো এই ঘরটায় কিছু তুমি উপস্থিতি পাচ্ছ, তাহলে আমরা এটাকে হটস্পট পাবি। হটস্পটের চেষ্টা করি ইএমএম মিটার নিয়ে যে ঠিকঠাক ম্যাগনেটিক ফিল্ড ফ্র্যাকচার করছে কিনা। বাট ম্যাগনেটিক ফিল্ড ফ্র্যাকচার করারও কিন্তু অনেক কারণ রয়েছে। এখন যদি আমি এখানে ইএমএম মিটার রাখি, এখানে কিন্তু প্রচন্ড হাই ম্যাগনেটিক ফিল্ড দেখাবে। কেন বলো তো? কেন? ক্যামেরা চলছে, এত লাইট জ্বলছে, ম্যাগনেটিক ফিল্ড হাই দেখাবেই। কিন্তু একটি 25 বছরের বন্ধ হোটেল, যেখানে কারেন্টে দূর দূর কোনো সম্পর্ক নেই, যেখানে সামনে কোনো ট্রান্সফরমার নেই, যেখানে কোনো 200 মিটারের মধ্যে কোনো ফ্যাট নেই, সেখানে কারেন্টের কোনো পাথ নেই, সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ড হাই দেখায়, তখন আমরা সেটাকে নিয়ে আরো ভাবার চেষ্টা করি। আচ্ছা, এটা হয়েছিল তোমার দুর্গাপুরে? হ্যাঁ, আমি দুর্গাপুরের কেস তোমাকে বলতে গিয়েই বলছি, তুমি জিজ্ঞাসা করলে কি তাই বললাম। ম্যাগনেটিক ফিল্ড কি জিনিসটা? দুর্গাপুরের হোটেলটা যারাই নেওয়ার চেষ্টা করেছিল তারা প্রত্যেকেই মারা গেছে, প্রত্যেকেই। আমি একটা আওয়াজ খুব ক্লিয়ার আমাকে পাঠিয়েছিল, সে আওয়াজটা আমি আজও ভুলবো না। আমি তোমাকে কোনো সময় পাঠাবো লিঙ্ক, তুমি আওয়াজটা শুনো। ওরা রাত্রে 1:45 সময় ওই তিনটে ছেলে গেছিল ওখানে। আমাকে যখন কেসটা পাঠানোর আগে ভিডিও পাঠায়, আমি সকলকেই বলি, সকল জুনিয়রদের বলি, যাও আমাকে ফুটেজ পাঠাও, যদি আমার মনে হয় যে সব ঠিকঠাক আছে তবে আমি ব্যাপারটাকে নিয়ে এগাবো। বেসিক ওদের কাছে একটা কম্পাস ছিল। তুমি জানো যে কম্পাস ম্যাগনেটিক ফিল্ডকে ডিটেক্ট করে, আর ওটা এমন একটা ডিভাইস, হাই ম্যাগনেটিক ফিল্ড ছাড়া কখনো কম্পাসের মুভমেন্ট হয় না ভাই। তুমি ইএমএফ মিটারকেও তুমি ম্যানিপুলেট করানোর চেষ্টা করতে পারো, কিন্তু কখনো তুমি কম্পাসকে ম্যানিপুলেট করানোর চেষ্টা করতে পারবে না। ঠিক, ওরা কম্পাসটা বসিয়ে যেখানে ওরা হটস্পট, যেখানে বেশি ঘটনা শুরু, যেখানে বলে যখন শ্রমিকরা মারা গেছিল, কম্পাসটা বসিয়ে ওরা কমিউনিকেট করছিল। কমেন্ট করার সময় কম্পাসে হালকা মুভমেন্ট করে, ওরা ভেবেছে কম্পাস রেখেছে, পিছন থেকে কন বলে একটা চিল্লে উঠেছে। সেই আওয়াজটা ক্যামেরায় পরিষ্কার ধরা পড়েছে, আমি তোমাকে পাঠাবো সেই ক্লিপটা, তুমি দেখো। এরপর আমি যখন এই কেসটি নেওয়ার জন্য আমি যখন যাই 1:45 সময় আমি ইনভেস্টিগেশন স্টার্ট করি। কেননা কেসটি ছিল 2 থেকে 3টের মধ্যে ওখানে পুড়ে মারা গেছে। রাত্রির ওই সময় 115 না 16 জন শ্রমিক মারা গেছে। যখন আমি প্রথম ইএমএফ মিটার বসাই, আমি যখন স্টার্ট করি কমিউনিকেট, একটা আলাদা ঠান্ডা অনুভব। এমনি তো বেসমেন্ট এমনি ঠান্ডা হয়, ঠান্ডা হতে হঠাৎ করে টেম্পারেচার সেখানে প্রায় 42-40 ডিগ্রি হয়ে যায়। আমাদের একটা ডিভাইস আছে, সেটাকে ইনফ্রারেড থার্মোমিটার বলে। আমি আরেকটু ক্লিয়ার করে বসি, সুবিধা হবে, তোমারও বুঝতে সুবিধা হবে, দর্শকদেরও বুঝতে সুবিধা হবে। কোভিডের সময় আমরা থার্মাল গান ইউজ করেছি না, সেইটাকেই ইউজ করেছি আমরা। একটা জায়গা রেঞ্জ ফেলি, সেখানে আমরা বলি যে এখানে এখন 16 ডিগ্রি রয়েছে। স্পিরিটকে বলার চেষ্টা করি, আপনি যদি চান, যদি পারেন, আপনার এত ক্ষমতা, তাহলে এটাকে যদি 32 বা 30 ডিগ্রি করে দেখান। আচ্ছা,
একটা থার্মাল পয়েন্টে যদি আমি গানটা ক্লিক করি, সেখানে যদি সেখানকার টেম্পারেচার আমি বলার পর যদি সেটা আবার 30-32 হতে শুরু করে, তাহলে আমাদের ভাষায় তাকে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন বলে, প্যারাসাইকোলজির ভাষায় কন্ট্যাক্ট হয়ে গেল। কন্ট্যাক্ট হতে শুরু করলো। আমি প্রথমে এমএমবিটা দিয়ে শুরু করি, সেখান থেকে আস্তে আস্তে আলাদা রিডিং থেকে শুরু করি। আমি বলেছি 12 করে দেখান 12, 14 করে দেখান 14, 15 করে দেখান 15। আমি কম্পাসে বিশ্বাস না করে আমি ওদের কম্পাসই বসাই। আমার এখনো মনে আছে, ফুটেজে তুমি দেখলে তুমি অবাক হবে। ইন্টারেস্টিং। বলেছিলাম যে আপনি ডান দিকে মুভ করে দেখান, কম্পাসটা প্যাচ করে ঘুরে গেল। কম্পাসের কাটা প্যাচ করে মুভমেন্ট হয়ে গেল ডান দিকে। আর ওই সময় না একটা আলাদা গরম, থার্মোমিটার ক্লিক করছি, দেখি বাইরের বেসমেন্ট ঠান্ডা, ওই আলাদা গরম 32, 40, 42 ডিগ্রি গরম। দেখি থার্মোমিটারে 42 ডিগ্রি গরম। তারপর লম্বা কমিউনিকেট চলে, লম্বা চলে। অনেক রকম ভাবে আওয়াজটা শোনার চেষ্টা করেছিলাম কনে, অনেক ভাবে বলেছিলাম আপনি 3 নক 2 নক করে দেখান। 2 নক একটা হয়েছিল, টক 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 টক, চারদিকে খুঁজে বেরিয়েছিলাম, একটা লোক নেই, হলো কোথা দিয়ে। এইগুলো উজ্জ্বলদা, এই যে এইগুলো যখন করো, তুমি যখন কোনো একটা জায়গাতে যাও, কোনো একটা কাজ নিয়ে যাও, এই ইকুইপমেন্টস গ্যাজেটস এগুলো কি নিয়ে তুমি একা যাও নাকি তোমার টিমও সাথে মুভ করে? দেখো, আমি ভারতবর্ষের 2টো টিমের সঙ্গে এর আগে ছিলাম। ব্যক্তিগতভাবে আমার প্রবলেম হওয়ার, তাদের সঙ্গে আমার মনের মিল হয়নি বলে আমি ছেড়ে দিয়েছি, কারণ আমি খুব স্বাধীন মানুষ। আর আমার কাছে আমি তোমাকে বলি, তুমি আমাকে কতটা চেনো জানি না, আমার কাছে অ্যাগ্রেশন খুব চলে না। মানে আমি ভালোর কাছে ভালো, খারাপের কাছে খুব খারাপ। সত্যি কথা বলছি, যদি আমার মনে হয় যে এই মানুষের সঙ্গে কাজ করবো না, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমাকে দিয়ে কাজ করাবে। হয়তো আমি খুব সামান্য একজন মানুষ, খুব সামান্য একজন গবেষণা, আমি তার সঙ্গে কাজ করবো না যদি বলে থাকি, আমি কাজ কেউ করানোর ক্ষমতা থাকবে না। ছেড়ে দেওয়ার পর এখন নিজের টিম ফাউন্ড করি। তোমাকে আমি আমার গুগল সাইট পাঠিয়েছি, আমার সুবিধা হয়, প্যারানয়েড রিসার্চার অফ ইন্ডিয়া, PRI বলে। তাতে আমার সঙ্গে আমার পুরোনো কিছু রিসার্চার রয়েছে, আমার সঙ্গে যারা কাজ করছে এখন তারা আমার সঙ্গে রয়েছে। না, বেসিক্যালি এখন আমি যেটা করি, রণজয় বিষ্ণুর কেসটি আমি নিজে হ্যান্ডেল করেছিলাম। আমি দেখেছি এবং সেই সময় এটা অদ্ভুত ভাবে ইন্টারেস্টিং। আমি পুরো এপিসোডটা দেখেছি, আমার অনেক বন্ধু বান্ধবরা দেখেছে। আমি বলবো সবাইকে এটা দেখার জন্য। এটা একটা অদ্ভুত, মানে একটা 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 ইন্টারেস্টিং একটা ওয়েব সিরিজ দেখবি মনে হয়। উজ্জ্বলদা, তুমি রণজয় বিষ্ণুকে নিয়ে যে কাজগুলো করেছো, কিন্তু রণজয় আমার খুব ভালো বন্ধু, ওর সাথে ও আমার ছবিতে কাজ করেছে, আমরা একসাথে ছবি করেছি। ওইখানে যেটা দেখলাম যে ওই টেম্পারেচারটাকে চেঞ্জ হচ্ছে, যেখানে নীল আলোটা চেঞ্জ হচ্ছে, ওখান থেকে নীল লাইটের ওইটা আসছে, এটা কিভাবে হয়েছে? এই ব্যাপারটা যদি একটু এক্সপ্লেন করো। এপিসোডটা আমি দেখেছি। রাইট, তোমাকে আমি বলছিলাম যে আমরা একটা ডিভাইস ইউজ করি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মিটার, EMF মিটার। আমার ওই EMF মিটারটি 2 রকম ভাবে কাজ করে। একটি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে ঠিকঠাক করে ম্যানিপুলেট করতে পারে, আর ওটাকে টেম্পারেচার, তোমার টেম্পারেচারকে তুমি সেই তাৎক্ষণিক কি টেম্পারেচার সেটা ওখানে ফুটে উঠবে। আচ্ছা, তুই ভালো করে দেখবি, আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে আপনি যদি পারেন যে এখন এটা 5 রয়েছে, এটাকে যদি 12 করে দেখান বা 10 করে দেখান, দেখবি আমি আমার বলার পর দেখবি ওটা হওয়া শুরু হয়। হ্যাঁ আমি দেখেছি। ঠিক, প্যারাসাইকোলজিটাকে এটাকে বলে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন। কন্ট্যাক্ট হয়ে গেল, কন্ট্যাক্ট হওয়া শুরু হয়েছে। এই রণজয় বিষ্ণুর কেসের ক্ষেত্রে একটা 15 কেস শুরু করি ইনভেস্টিগেশন করতে, 2:15 নাগাদ প্রথম কমিউনিকেট স্টার্ট হয়, 1 ঘন্টা পাক্কা। আচ্ছা, এর তো উজ্জ্বলদা, এর তো আগে, মানে 1:15 থেকে যেটা তুমি বললে যে দুর্গাপুর হোটেলে হয়েছিল যে সময়টা, রাত্রিবেলা, তার আগে থেকে তো তুমি গ্যাজেট নিয়ে গিয়ে ওগুলোকে রাখানো বা জায়গা রাখা সেটা করো, তাই তো? বিষ্ণুর কেসটার ক্ষেত্রে যে কোনো কেসের ক্ষেত্রে আগে বললাম, প্রথম বেস রিডিং নিয়ে নি, হটস্পট বলে যে কোনটা ক্লেম এরিয়া, সেটা হটস্পট বলি আমরা, হটস্পট সেগুলোকে আগে মাপার চেষ্টা করি। সেখানে নাইট ভিশন ক্যামেরা লাগানোর সেট আপ করি, যাতে ভালো ক্যাপচার হয়, ভালো কিন্তু সূক্ষ্ম কিছু গেলেও সেটাকে ধরা পড়ে। ট্রেল ক্যামেরা থাকে, খুব দামি জিনিস। তুমি ট্রেল ক্যামেরার সম্বন্ধে তুমি জানো যে ওখানে যদি কোনো কিছু পাস হয় সঙ্গে সঙ্গে ওটা ক্যাচ করে ট্রেল ক্যামেরা লাগানোর চেষ্টা করি। তারপর আসে ইনভেস্টিগেশনের প্রসিডিউর। ওকে, তো বিষ্ণুর ক্ষেত্রেও তাই হয়েছিল। তো তুমি যে ডিভাইসের কথা বলছো, EMF মিটার, ওখানে 2 রকম ভাবে হয়। আমি বলার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে যদি আপনি ওটাকে 10 বা 12 করে দেখান ম্যাগনেটিক ফিল্ডকে, দেখবেন তাই হচ্ছে। আমি দেখলাম তাই হচ্ছিল। তো তারপর তো আস্তে আরো, মানে আমরা প্যারাসাইকোলজিস্টরা চেষ্টা করি একটি ডিভাইসের উপর বিশ্বাস না করে থাকার। তারপরে আমি অন্য প্রসেসে যাই, সেগুলো তুমি দেখেছো। বাকি যেটা হয়েছিল সেটা আমার কাছে, আমার এতদিনের কেরিয়ারে আমি তো বলবো, দেখো আমরা তো আমাদের গুরু, সবাই বলে আমাদের গুরু গৌরব তিওয়ারি, উনি ভারতবর্ষের ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির একজন জনক। ওনার একটা ছবিও রিসেন্টলি, ওনার বায়োপিক বলা যেতে পারে, রিসেন্টলি রিলিজ হয়েছে। তো ওনার কাছেই শেখা, কিন্তু উনি ওই থিওরিটাকে অন্যভাবে আমি ইউজ করেছিলাম। বেলুন
ওটা ওই সময় যেভাবে বাস্ট করেছিল ওটা আমার সারা জীবনের লাইফের অ্যাসেট। হ্যাঁ, এইটা সম্বন্ধে যদি একটুখানি বলো, এটা ইন্টারেস্টিং। এবং অনেকে আমার প্রশ্ন করেছিল যে ওটা তো একটা আলো পড়ছিল, ক্যামেরা আলো পড়েও তো বাস্ট করতে পারতো, কিন্তু আলোর সূত্র অনুযায়ী আলো যেখানে অ্যাঙ্গেল করে তার উল্টো দিকে বাস্ট করবে, আমার দিকে কি করে ছুটে আসলো। ঠিক, অনেকে বলেছিল এত আওয়াজ হচ্ছিল সাত জন্য তো বাস্ট করতে পারে, আর কাকতালীয় ভাবে সেটা আমার মুখের দিকে ছুটে আসবে। তার ব্যাখ্যা আপনারা দিন। তারা বলে যে না, এর তো ব্যাখ্যা আমরা দিতে পারবো না, সবকিছু কাকতালীয় ধরলে তো খুব মুশকিল। কিছু কিছু জিনিস এমন আছে যে আমি বারবার বললাম 99.9% ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ম্যানমেড হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হ্যালুসিনেট করে, বেশিরভাগ ক্ষেত্রে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, কিন্তু 0.1% ক্ষেত্রে এমন কিছু থাকে প্যারাসাইকোলজিতে যেগুলো ধরা খুব অসম্ভব। তুমি যেভাবে বৈজ্ঞানিক ভাবে ব্যাপারটার উপর অ্যাপ্রোচ করছো, করছো, কিন্তু এটা তুমিও খুব ভালো করে জানো উজ্জ্বলদা, যে আমরা নর্মালি কোনো কিছুর ব্যাপারে অলৌকিক কোনো কিছু বা একটু প্যারানর্মাল কোনো কিছু বা কিছু অন্য ধরনের নর্মাল থেকে আলাদা, তা নর্মালি এই সমস্ত ওঝা, তান্ত্রিক, ঝাড়, এইগুলো থেকে হয়তো আমার মতো লোক, মানে উজ্জ্বলদা, আমি পার্সোনালি ভাবে আমার কাকা কমিউনিস্টে বিশ্বাসী, আমি যেটা বললাম যে আমার দাদু ভীষণভাবে বামপন্থী ছিল, তো সেই রকম পরিমণ্ডল থেকে বেড়ে ওঠার জন্য স্কুল ফাইনাল কলেজের আগে দাস ক্যাপিটালের বাংলা অনুবাদ পড়ে ফেলার জন্য আমি একটা ভীষণভাবে এই ব্যাপারগুলো নন বিলিভার, যেটা তুমি বললে আমাকে, সত্যি কথা তাই। তো ভূতেও বিশ্বাস নেই, ভগবানের বিশ্বাস নেই, কিন্তু নর্মালি যেটা ছোটবেলা থেকে এটা আমিও দেখে এসেছি, স্বাভাবিক এরকম কোনো একটা গন্ডগোলের মধ্যে পড়লে লোকে কি করে, ওঝাকে ডেকে নেয়, তান্ত্রিককে ডেকে নেয়, এবং তারা এসে সেই যজ্ঞ করা, করা, এই ব্যাপারগুলো এখনো আছে, ভীষণভাবে আছে। তো শহরেও আছে, গ্রামেও আছে। তো এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসে তুমি এই যে ব্যাপারগুলোকে ট্রিট করছো একটা সায়েন্টিফিক্যালি, পুরোপুরি ভাবে একটা নিজের মতন করে একটা গ্যাজেটস নিয়ে করে, তা তুমি এখনো যে যারা এই ঝাড়ফুঁক তান্ত্রিক বা এদেরকে কি বলো, তুমি নস্যাৎ করে দিতে চাইছো যে এগুলো সব ভুলভাল, সব গন্ডগোল, সব বাজে? হ্যাঁ, না না, আমি কখনোই কাউকে নস্যাৎ করতে পারি না, এটা আমার অধিকারও নেই, কিন্তু আমি বলবো যে মন্ত্রতন্ত্র অবশ্যই জোর আছে, কিন্তু তুমি যদি প্যারাসাইকোলজিকে বিশ্বাস করো তোমাকে রিচুয়াল সায়েন্স মানতেই হবে, রাইট? কিন্তু মন্ত্রতন্ত্র কে কিভাবে প্রয়োগ করছে বেশিরভাগ ফ্রড। তোমার যে স্টাইলটা, তোমার স্টাইলের মধ্যে মন্ত্র তন্ত্র যজ্ঞ এগুলোর কোনো যোগাযোগ নেই, কোনো কিছু লাগে না, তুমি পুরোপুরি গ্যাজেটস নিয়ে লাগে একটা অন্য আলাদা একটা স্মার্ট ওয়ে। তাহলে তুমি এখন এইগুলোকে কিভাবে চুপাই বল? ওই বারবার বললাম যে প্রত্যেকটা ধর্মগ্রন্থের প্রত্যেকটা বইয়েরই যে মন্ত্র রয়েছে, তোমাকে বারবার বলি, তোমাকে যদি প্যারাসাইকোলজি বিশ্বাস করতে হয় তোমাকে রিচুয়াল সায়েন্স মানতেই হবে। মন্ত্রতন্ত্রে জোর আছে, কিন্তু মন্ত্রতন্ত্রে জোর এই বলতে গিয়ে এখন মানুষকে প্রচুর ঠকাচ্ছে। এই ওজা গুণিনরা যারা যেগুলো করছে সেগুলো ঠিকঠাক হয়তো করছে না। কারোর প্রতি আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, তাও বলবো যে মানুষ না ঠকিয়ে বাস্তব ব্যাপারটাকেই চেষ্টা করুন তুলে ধরার। আমি এখনো বলবো, তোমার মাধ্যমে বলবো, তুমি যখন প্রশ্নটা তুমি করলে যে যারা এসব নিয়ে ভাবছেন যে আপনার বাড়িতে কিছু এমন ঘটছে বা আপনি ফিল করছেন বা আপনি এমন কিছু সন্ধান পাচ্ছেন যেগুলো বিজ্ঞানের বাইরে, প্রত্যেকটা মানুষই তো বিজ্ঞান সচেতন হওয়া দরকার। আমি বিশ্বাস করি এখনকার দিনে বিজ্ঞান প্রচন্ড বিজ্ঞান সচেতন, আর মানুষকে এখন ঠকানো খুব মুশকিল ভাই। গুগল বলে একটি বস্তু আছে, ঠিক। সেখান থেকে সব মানুষ জেনে যায়। আগে বলা যেত 4 টাকাকে, এটা 4 টাকা বলে 40 টাকা বেচা যেত, এখন অসম্ভব। ঠিক, তো বলবো যে যারা মনে করছেন যাদের সঙ্গে এরকম ঘটনা ঘটছে, অবশ্যই এরকম যারা প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, চর্চা করছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাকে বিজ্ঞান ভিত্তিক তারা ব্যাখ্যা দেবে। আমি এখনো তোমার মাধ্যমে বলি যে 99.9% ক্ষেত্রে পুরোটাই ফেক হয়, পুরোটাই ম্যানমেড হয়, পুরোটাই সায়েন্টিফিক রিজনের জন্য হয়। এবং অদ্ভুতভাবে একটা কথা, এটা এই যে ফেক হচ্ছে 99, যেটা তুমি বলছো 90% বেশি, 99% বেশি, এরা কিন্তু করছে কাজগুলো, যারা করছে তারা কিন্তু একটা মোটা টাকা বিনিময় করছে। ওটাই তো আমাদের তো ওটা নিয়েই মানে এতদিন ধরে পড়ে আছে। দেখো, ফিস তো সবারই লাগে, যাওয়া আসার খরচ নেই, বা আমি যে এত সেট আপ নিয়ে যাবো, আমি 4-5টা ছেলে নিয়ে যাবো, সেটা নেই। কিন্তু এইভাবে মানুষ ঠকানো একদমই পছন্দ করি না। এই জন্যই হয়তো আমার সঙ্গে আদার্স যারা রয়েছে, নতুন পডকাস্টার রয়েছে, যারা রয়েছে, তাদের সঙ্গে আমার বিবাদ। তুমি রেগুলার পডকাস্টার না, তুমি একেবারে পডকাস্টার, তুমি নিজে একজন গবেষক। আমি সেটাই করার চেষ্টা করছি। আমি বারবারই এটা বলি যে আমার কাছে আসা মানে আপনি কিন্তু সেটার ব্যাখ্যা পাবেন। আপনি কিন্তু অন্য পডকাস্টের কাছে গেলে সে একটা তাৎক্ষণিক একটা ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আমার কাছে যে ব্যাখ্যা পাবেন সেটা সায়েন্টিফিক ব্যাখ্যা পাবেন। তুমি যে প্রশ্নগুলো করলে সেগুলোর ব্যাখ্যা আমি আশা করি দিতে পেরেছি বা দেওয়ার চেষ্টা করতে পেরেছি। আমি এখনো বলবো যে প্যারাসাইকোলজিতে এমন কিছু তথ্য রয়েছে যেগুলো মানে আমার রিসার্চে আমি দেখেছি যে বিজ্ঞানের বাইরে,
বিজ্ঞানকে অ্যাটাচ করতে গেলে যেগুলো পড়ে সেগুলো নিয়ে আমি আমার হাত পড়েছে যে কি করে সম্ভব হলো। মানে এমন অনেক অনেক এমন অনেক 300+ কেসেস আমি ইনভেস্টিগেট করে ফেলেছি, 300+। আমি অবশ্যই, আমি তোমার অভিজ্ঞতা মারাত্মকভাবে আমি গুগলেও সার্চ করে দেখলাম সবকিছু। না আমার কাছে দেখুন, আমার কাছে ভগবান বা মূল বলতে পার্সোনালি বলছি, সেটা ব্যাপার হলো কেমিস্ট্রি সায়েন্স মলিকুলস এর বাইরে কিছু না। তুমি কি এটাকে বলবে যে তোমার যেগুলো হচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি এইগুলোর বিজ্ঞানেরই একটা এক্সটেন্ডেড ভার্সন? আমরা যে ডিভাইস গুলো ইউজ করছি প্রত্যেকটা আইএসও মার্কস, প্রত্যেকটাই আলাদা আলাদা বিজ্ঞানের কাজে। আমি সেটাই বলছি, মানে ওগুলোও তো বিজ্ঞানের মধ্যে। ইএমএফ মিটার কিসে ইউজ হয়? ইএমএফ মিটার সিএসসি ইউজ করে, কারেন্টের পাথ খোঁজার জন্য ইউজ করে। পিআইআর মোশন কিসে ইউজ করে? প্যাসিভ ইনফ্রারেড মোশন। তুমি একটু দামি হোটেলে যাবে, দামি হোটেলে গেলে স্টেপ উঠলে লাইট জ্বলে ওঠে না? ঠিক ঠিক ঠিক, ইনফ্রারেড আছে ওর মধ্যে, তো ওটা বিজ্ঞানের জন্য ইউজ হচ্ছে, রাইট? ভালো ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা কিসের জন্য ইউজ হয়? ট্রেল ক্যামেরা কিসের জন্য ইউজ হয়? বিজ্ঞানের ধরা। এইগুলো প্রত্যেক আরো ডিভাইস রয়েছে, এরকম অনেক ডিভাইস রয়েছে। তুমি মুকেশ মিলের কথা বলে, যেখানে গৌরব তিওয়ারিটা একটি পুতুল বসিয়েছিল, যেটাকে আমাদের ভাষায় বলে হচ্ছে বউবাটি। আচ্ছা, পুতুলটার কাজ হচ্ছে ওটা মোশন সেন্সর ক্যাচ করে। যদি তুমি কমিউনিকেট করো আর তুমি যদি বলো যে ওখানে যান, আপনি যদি পুতুলটার কাছে যান, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, বাচ্চার যেখানে কেস থাকে, যেখানে কেস রয়েছে বাচ্চাকে নিয়ে, যদি বাচ্চাটার সঙ্গে তুমি যদি খেলার চেষ্টা করেন, তুমি পুতুলের যদি রেঞ্জ অফ মোশনের মধ্যে, ওই রেঞ্জের 3 মিটারের মধ্যে যদি কোনো এনার্জি বা ঢুকে যায়, বাচ্চাটা আজও ভাবে হাসবে আর হাত পা রেসপন্স করবে। আচ্ছা, সম্ভব কি করে হচ্ছে? কিছু তো নেই সামনে। থিওরি তো বলছো 3 মিটারের মধ্যে কোনো এনার্জি পাত না ঢোকা, বললো তো সম্ভব নয়। এই দিকটা খুব ইন্টারেস্টিং উজ্জ্বল। তুমি এই যে অলৌকিক বা স্বাভাবিক ভাবনা চিন্তার বাইরে যে জিনিসগুলো আসছে, সেগুলোকে একটা ভীষণভাবে বিজ্ঞানের মোড়কে, একটা সায়েন্টিফিক্যালি মোড়কে তুমি করছো, এবং তুমি বলছো যে এই কবচ তাবিজ বা এই সমস্ত ঝাড়ফুঁকের দিকে না গিয়ে ব্যাপারটাকে সায়েন্টিফিক্যালি দেখতে, এবং তোমার মতন যারা গবেষক তাদের সাথে যোগাযোগ করা এবং তাদেরকে কাছে যাওয়া, যে ব্যাপারটাকে করার জন্য, এখান থেকে একটা রাস্তা খুঁজে বের করার জন্য। সব সময় আমি বলবো যে একটু বিজ্ঞানকে বিশ্বাস করেই এগানো ভালো। আমি এখনো বলবো, কারোর সঙ্গে, কারোর জন্য, কারোর উপরে আমার কোনো রাগ নেই, কোনো রকম মানে অভিযোগ নেই, কিন্তু মানুষকে ঠকাবেন না। মানুষকে ঠকালে কখনো আপনার ভালো কিছু হবে না। ঠকাচ্ছে এখন মানুষকে ঠকিয়েই ইনকামের পাথ দেখছে, হয়তো সেটাও তাদের মতো করে তারা পাথ দেখছে। কিন্তু আমি বলি ডক্টর উজ্জ্বল গুপ্তের কাছে এটা আপনি কোনোদিন পাবেন না। তোমাকে যে তোমার মাধ্যমেই বলি, কোনোদিন পাবেন না। ডক্টর উজ্জ্বল গুপ্ত কোনোদিন মানুষ ঠকাবে না। তাহলে 11 বছর অনেক মানুষ ঠকিয়ে যেতে পারতো। আমাকে অনেকেই বলেছে, আমার ফলোয়াররা বলে, তুমি কি করলে, একটা কিছু করতে পারো, তোমার নিচে যারা আছে তারা এই 2খানা গাড়ি কিনে ফেললো। আর আমার এখনো পর্যন্ত দরকার লাগে না, ভালো আছি, রাতে ঘুমাতে পারি, সুন্দর করে ঘুমাই, ভালো 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 মতো ঘুমাই, এটাই শান্তি। তোমাদের মতো মানুষের সান্নিধ্য পাচ্ছি, এটা আরো বড় শান্তি। তাহলে বলো না, তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে মাস কয়েকদিন ধরে, তারপর এর থেকে তুমি আমার বাড়ি চলে আসলে তো অনেক বড় পাবো। আর কি পাবো? এক্স্যাক্টলি, এটা অদ্ভুত। ফরচুনেটলি আমার মনে হয় যে এই সমস্ত ঝাড়ফুঁক, কবচ তাবিজ এগুলো থেকে বেরিয়ে গিয়ে আরো দিন যাবে, যখন উজ্জ্বলদার মতন সবাই যেরকম চ্যানেলে পডকাস্ট বেরোবে। এবার তোমার পডকাস্টটা ভীষণভাবে জনপ্রিয় থ্রু আউট ইন্ডিয়া জুড়ে, আমি দেখেছি। তো আমার মনে হয় লোকে আজ থেকে কয়েক বছরের মধ্যে এইগুলো থেকে, অন্ধবিশ্বাস থেকে ছেড়ে ব্যাপারটাকে সায়েন্টিফিক্যালি নজরে দেখবে, এবং তোমাদের কাছে সবাই যাবে। ওটাই দরকার, ওটাই আমাদের চেষ্টা। আর ওই যে বললাম যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বৌদির, আমরা কোথাও বলছি না আপনাকে বিশ্বাস করতেই হবে। আমরা একটা গবেষণা শুরু করেছি, গবেষণাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা তো আমাদের মতো করে বিজ্ঞান ভিত্তিক, অবশ্যই আমরা তো আমাদের মতো করে ব্যাখ্যা দিচ্ছি। আপনার যদি মনে হয় যে বিশ্বাস হচ্ছে না, তো বিশ্বাস করবেন না। আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু আইডিয়া মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি করে যাব। এখনো মাত্র 11 বছর, কিছুই হয়নি ফিল্ডে। আরো 50 বছর, মানে আরো 30-40 বছর কাজ করবো ইচ্ছা আছে। যত প্লেসেস আছে এরকম প্লেসেস রিভিল করার চেষ্টা করবো, বাদ বাকি দেখা যাক কি হয় না। আই ডু হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা একদম লাস্ট চলে এসেছি সেগমেন্টের। আমরা প্রত্যেক সেলিব্রিটি গেস্টকে একটি র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে শেষ করি, তো তোমার ক্ষেত্রেও তাই হবে। র্যাপিড ফায়ার শুরু করি। হ্যাঁ। ফিল্মে ক্যামেরার পিছনে কাজ না ওয়েব সিরিজে ক্যামেরার পিছনে কাজ, কোনটা বেশি ভালো লাগে? ফিল্মে। ডিরেকশন না সিনেমাটোগ্রাফি? সিনেমাটোগ্রাফি। ক্যামেরার পিছনে আলাদা, ক্যামেরার একটা আলাদা ভালোবাসা। ডিরেকশনটা না, ইটস নট মাই কাপ অফ টি। আমি কোনোদিন ডিরেক্টর হতেও পারবো না, ওটা আমার কাপ অফ টি না, একেবারেই না। আমি ফটোগ্রাফি, মানে সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফিতেই আছি ব্যাস। প্রিয় সিনেমাটোগ্রাফার? সুব্রত মিত্র। এখন আছেন উনি? উনি মারা গেছেন অনেকদিন হলো, 2001-এ মারা গেছেন। অনেকদিন হয়ে গেল মারা গেছেন। সত্যজিৎ রায় এবং
ইসমাইল মার্চেন্টের অসাধারণ কিছু, মানে এখনো যদি বলা যায় যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ 10 জন সিনেমাটোগ্রাফার চিত্রগ্রাহকদের মধ্যে, চলচ্চিত্র চিত্রগ্রাহকদের মধ্যে কেউ, তাহলে সুব্রত মিত্র সবার সামনে আছে। তো মানে উনি স্টলওয়ার্ড, মানে উনি বস আমাদের। প্রিয় অ্যাক্টর? ওয়ান অ্যান্ড অনলি চ্যাপলিন স্যার। তোমার মেয়েকে যাকে তাকে তার আমার মেয়েকে আমি চ্যাপলিনের ছবি ওটা একটু বলো, একটু বলো। হ্যাঁ, আমার মেয়ে নর্মালি কি করে যে ওর মার মোবাইল থেকে ঘেটে ঘেটে ই করে এগুলো দেখা। তো আমি যখনই যাই, আমি যেহেতু এখন মুম্বাইতে থাকি, 2 মাস 3 মাস পর পর কখনো কখনো বাড়িতে আসতেই হয়। এবার কি করি যে আমি ওই ওকে আমার মোবাইল থেকে দেখানোর চেষ্টা করি চ্যাপলিনের ছবি। কয়েকদিন আগে আমি ক্রোশোয়ার ড্রিমস এর একটা পার্টিকুলার সিকোয়েন্স দেখাচ্ছিলাম, তো এগুলো আমি দেখানোর চেষ্টা করি। মানে ও বুঝুক না বুঝুক, কখনো হাসে বা কখনো রিলেট করতে পারে না, কখনো বেশিক্ষণ কিছুক্ষণ আমি দেখাই, মোটামুটি 15 মিনিট 10 মিনিটের পর ঠিক আছে চলো আবার। মানে আমি বাড়িতে থাকলে দিনের মধ্যে 2 বা 3 বার অ্যাটলিস্ট ওকে চ্যাপলিন দেখাই, চ্যাপলিনের ফুটেজ গুলো। প্রিয় অভিনেত্রী? আমি না ওভাবে অভিনেতা অভিনেত্রী হিসেবে ওইভাবে কখনো ইয়ে করি না, মানে প্রিয় অভিনেতা অভিনেত্রী মানে ওরকম মেল ফিমেল হিসেবে না, প্রিয় অভিনেতা হিসেবে চ্যাপলিন অল অন। প্রিয় অভিনেত্রী বলে অনেকের নামই চলে আসে, কাদেরকে ছেড়ে কাদেরকে বলবো, অবশ্যই অনেকের নাম পরপর চলে আসে। বা এমনি সবার কারণে বলতে আমি যাদের সাথে কাজ করেছি বহু, মানে অসাধারণ কিছু অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করেছি, তাহলে অবশ্যই ভাবে বলতে হয় যে আমি লাকি যে আমি কাজ করেছি বিখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তীর সাথে, আমি কাজ করেছি বিখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর সাথে, তো আমি কাজ করেছি বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের সামনে, তো আমি কাজ করেছি অদ্ভুতভাবে, আমি লাকি যে আমি বলতেই করেছি আমি কাজ করেছি একজন খুব মানে পুরনো বয়স্ক অভিনেত্রী যিনি এখন নেই আমাদের মধ্যে। মানে এরকম কিছু অভিনেত্রীদের সাথে কাজ করেছি না, তো ওরা সবাই আমার খুব প্রিয়, যাদের আমার সেই দিয়েতে কাজ করে, তো মানে ওদের সাথে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। তো তোমার ইন্সপিরেশন? আমার ইন্সপিরেশন হলো আমার মা। আমার মা, এবং আমার মা যেভাবে ডিজাইন করে সংসারটাকে সাজানো থেকে শুরু করে আমাদের 2 ভাইকে, আমরা 2 ভাই, তো আমার ভাই আইটিতে কাজ করছে এবং আমাকে, আমি ফিল্মে আছি। আমাদের মানে বংশে কেউ চলচ্চিত্র জগৎ ছিল না, সবাই শিক্ষক, মানে ঘটনাচক্রে আমিও শিক্ষক হয়ে গিয়েছি, চলচ্চিত্র শিক্ষক, মানে স্কুলের সাথে আছি, ইউনিভার্সিটির সাথে আছি, কিন্তু আমি পুরোপুরি ডিজাইনটা তৈরি করে দিয়েছি আমার মা, তো উনি আমার শিক্ষক, চলচ্চিত্র শিক্ষক বলে। প্রিয় লেন্স কোনটা? 50mm, যেটা আমাদের চোখের সাথে সামঞ্জস্য। বলিউড না টলিউড? উজ্জ্বলদা বলিউড টলিউড বলে আমি ধরি না, আমার শুট করতে ভালো লাগে কলকাতায়, কলকাতায় কাজ করতে ভালো লাগে। আমি এখন মুম্বাইতে গিয়ে কাজ করছি বা বাইরে কোথাও সাউথে গিয়ে কাজ করছি বা দেশের বাইরে কাজ করলে অ্যাকচুয়ালি কলকাতায় যে কাজগুলো আমি করছি সেগুলোর জন্য আমি বাইরে থেকে ডেকেছি, সেজন্য কাজ করছি, কারণ আমার বেসিক ভিতটা তো কলকাতা। আমি যে কটা ইন্টারেস্টিং কাজ করেছি কলকাতা থেকে, সে হিন্দিতেও কাজ করেছি কলকাতাতেও বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়াতে, এখন মুম্বাইতে কাজ করছি, কিন্তু কলকাতাতে কাজ করার একটা মজা আলাদা। আমি সবসময় চাই কলকাতাতে কাজ করতে, আমার নিজের চেনা জানা টেকনিশিয়ানদেরকে নিয়ে কাজ করতে, অবশ্যই মুম্বাইতেও যারা টেকনিশিয়ান আছে তাদেরকে নিয়ে আসে আমি কলকাতার বাংলা ছবি শুটিং এর জন্য। তো এইটাই। ব্রেক টাইমের সঙ্গে? বেড টাইমের সঙ্গী হলো, মানে এখন তো নর্মালি কোভিড এর পর যেটা হয়ে গেছে বেড টাইম সঙ্গী নেটফ্লিক্স, কিন্তু সব থেকে বলতে গেলে মিউজিক। গান শুনতে ভালোবাসো? গান শুনতে ভীষণ কেমন ভালো, ধরনের? গান শুনতে ভালোবাসি। আর এখন না প্রচুর আমি অডিও স্টোরি শোনা শুরু করেছি, আমার ওয়াইফের এই স্বভাবটা তৈরি করে ফেলেছে আমাকে, প্রচুর অডিও স্টোরি, বই তো পড়ি কিন্তু অডিও স্টোরি শোনাটা একটা নেশার মতন হয়ে গেছে এখন, গান কম অডিও স্টোরি। নর্মালি আমি বেড টাইমে গান শুনতে ভালোবাসি, বাংলা গান অবশ্যই, রবীন্দ্রসঙ্গীত বা লাইট মিউজিক, মান্না দে। মান্না দে একেবারে। শেষ প্রশ্ন, একদম লাস্ট প্রশ্ন, একদম সেগমেন্টের লাস্ট। আমরা তো বাঙালি, প্রিয় খাবার কি তোমার? আমার প্রিয় খাবার, আমি মিষ্টি খাই না, বাঙালি প্রিয় খাবার আমার প্রিয় খাবার লুচি, লুচি মাংস, যে কোনো মাংস, যে কোনো মাংস। তুমি আসলে খুব ভালো লাগলো আমার অনুষ্ঠানে। সুন্দর একটি অনুষ্ঠান হলো, সুন্দর একটি পডকাস্ট হলো, সুন্দর একটা আড্ডা হলো। আশা করি তোমার সঙ্গে আবার আমার নতুন কিছু কাজ করব। তোমার কেমন লাগলো? আমার ইন্টারেস্টিং লাগলো, এটা দারুণ লাগলো। এটা একটা ঠিক নর্মাল পডকাস্টের মতন, আমি যে কটা পডকাস্ট ফেস করেছি আজ অব্দি, এইটা সম্পূর্ণ আলাদা, একটা আলাদা অভিজ্ঞতা। আর তোমার এখানে এসে না, এটা আমার কাছে সাক্ষাৎকার দেয় না, আমি নিজে কিছু শিখলাম, অনেক কিছু জানলাম, আমি শিখলাম তোমার কাছ থেকে। ইন্টারেস্টিং লাগলো, মানে আমার এই অভিজ্ঞতাটা আমি মনে রাখবো, এটা কোনোদিন ভুলবো না। চলবে, থ্যাংক ইউ, তুমি আসলে অনেক ভালো লাগলো, আবার দেখা হবে। বেঙ্গল আলটিমেট পডকাস্ট আপনাদের খুব ভালো লাগছে, সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই বেল বাটন প্রেস করবেন, যাতে আপনারা প্রত্যেক দিন যখনই আমাদের শো আসে আপনারা সেটা জানতে পারেন। অনেক ধন্যবাদ, নমস্কার।